তো গুড মর্নিং। গুড মর্নিং তো আজকে আমাদের স্ট্রেস টেন অ্যাসাইনমেন্টটা প্রবাবলি শেষ হয়ে যাবে এবং আমাকে শেষ করতেও হবে। শেষ করার চেষ্টা করব যতক্ষণ টাইম লাগবে। স্ট্রেস টেন, তাই তো? আমরা একদিন গ্রুপে করেছিলাম এবং তারপরেও গ্রুপ এর কিছু কোশ্চেন পড়ে আছে যেগুলো আমাকে পরে শুভদীপ মিত্র রয় পাঠিয়েছিল। আর তারপরে গ্রুপ বি আর গ্রুপ সিটা নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে গ্রুপ এ আর গ্রুপ বি নিয়ে, গ্রুপ এর কিছু কোশ্চেন বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা গ্রুপ বির দিকে এগিয়ে যাব, গ্রুপ সি এর দিকে এগিয়ে যাব। হ্যাঁ রিমা, গুড মর্নিং। পড়াশোনা নিশ্চয়ই সবার ঠিকঠাক চলছে। তোমাদের ডিপ্লোমা যারা ফাইনাল সেমিস্টার হবে না, কালকে শিক্ষামন্ত্রী জানিয়েছে উপাচার্যর সাথে মিটিং করে ফাইনাল সেমিস্টার হচ্ছে না। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো যে কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো করে পড়ো, সেমিস্টারটাকে লক্ষ্য না করে কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো করে পড়ো। ইন্টারমিডিয়েট সেমিস্টারও হলো না, ফাইনাল সেমিস্টারও হচ্ছে না, তাহলে যেটা বলবো কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো করে পড়াশোনা করো। আর ডিপ্রেসড হয়ে পড়ো না, অনেক পড়া বাকি, অনেক কিছু পড়তে হবে। জাস্ট স্টার্ট হয়েছে এটা মাথায় রেখো। অনেক কিছু পড়তে হবে এবং অনেক কিছু মনেও রাখতে হবে, সেটা মাথায় রাখবে। কখনো ডিপ্রেসড হয়ে পড়লে মানে যে কত পড়া, কত আর পড়বো, কী করে পড়বো না পড়বো, ডিপ্রেসড হয়ে পড়বে না। ঠিক আছে, মনে করবে পড়াশোনাটা তোমার কাছে একটা ডিউটি। তোমাকে তো একটা ডিউটি পালন করতে হয়, সেটা হচ্ছে পড়াশোনা করা। অন্যান্য ডিউটি তো মনে হয় না পালন করতে হয় এখানে যারা যারা ক্লাস করো। তাই শুধুমাত্র যদি পড়াশোনাটাই ডিউটি হয়ে থাকে তাহলে পড়াশোনাটাতেই অন ফোকাস করো, আমার তো তাই মনে হয়, রাদার দেন এনিথিং এলস। বাকি সব কিছু ঠিকঠাক চলে আসবে লাইফে যদি কেরিয়ারটা ঠিক হয়ে যায়। সব কিছু কথাটা মিলিয়ে নিও। তুমি 5 বছর ফোকাস করো পড়াশুনোতে, একদম কনস্ট্যান্ট স্টাডি করো 5 বছর। 5 বছর খুব ভালো করে পড়াশোনা করো, দেখবে আগামী 50 বছর তোমার লাইফে সব কিছু চলে এসছে। এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, যা চাও, ইচ অ্যান্ড এভরিথিং। শুধু এই 5 বছর তোমাকে ভালো করে পড়তে হবে। ফার্স্ট ইয়ারে যারা পড়ছে তারা অবভিয়াসলি 5 বছর, যারা থার্ড ইয়ারে পড়ছে তারপরে 3 বছর, যারা সেকেন্ড ইয়ারে পড়ছে তাদেরও ওই 4-5 বছর। তো মিনিমাম 5 বছর এখান থেকে যদি খুব ভালো করে পড়াশুনো করো, পুরো কনসেপচুয়ালি পড়াশুনো করো এবং রেগুলার পড়াশুনো করো, সব থেকে বড় হচ্ছে রেগুলার পড়াশুনো করো, তাহলে খুব বড় জায়গায় এগিয়ে যাবে। রেগুলার পড়াশুনোটা খুব দরকার লাইফে, রেগুলার পড়াশোনাটা খুব লাইফে দরকার। চেষ্টা করবে যেন কোনো দিন সকালবেলায় উঠে ঘুমোতে যাওয়ার আগে অ্যাটলিস্ট কিছু একটা শিখে ঘুমোতে যেও, কিছু একটা শিখে বা কিছু একটা পড়াশুনো করে ঘুমোতে যেও। দিনটাকে ওয়েস্ট করো না পুরোপুরি, সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিলে বা গেম খেলে কাটিয়ে দিলে, সেরকম করো না, বা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে ফেললে বা ফোন করে কাটিয়ে দিলে, এরকম কিছু করো না। ঠিক আছে, তাহলে এতে তোমাদের এফেক্ট হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। এতক্ষণ কথাগুলো বললাম যাতে বেশিজন অনলাইন আসুক, সেই জন্য বলেছিলাম। এবার চলো স্টার্ট করা যাক। প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমরা আগের দিন করে নিয়েছি অলরেডি। 30 নম্বর কোয়েশ্চেন, গ্রুপ এর কোয়েশ্চেন। ঠিক আছে, গ্রুপ এর 30 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা আছে এরকম যে রেজিলিয়েন্স অফ এ ম্যাটেরিয়াল is considered, resilience of a material is considered when it is subjected to, when it is subjected to, অপশন দেওয়া আছে। 1 নম্বর অপশন দেওয়া আছে ফ্রিকুয়েন্ট হিট ট্রিটমেন্ট, ফ্রিকুয়েন্ট হিট
ট্রিটমেন্ট। 2 নম্বর অপশন দেওয়া আছে ফ্যাটিগ। 3 নম্বর অপশন দেওয়া আছে ক্রিপ। আর 4 নম্বর অপশন দেওয়া আছে শক লোডিং। এই 4টে অপশন দেওয়া আছে। তো আগের দিনই আমরা পড়েছি রেজিলিয়েন্স কি এবং রেজিলিয়েন্স কিসের জন্য হয়। তো আগের দিন তোমরা পড়েছো যে রেজিলিয়েন্স একমাত্র লোডিং এর জন্য হয়। কি রেজিলিয়েন্স কি বলেছিলাম? রেজিলিয়েন্স ইজ দ্য এবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি when subjected to some loading। তো লোডিং এর জন্য হয়। আর কতটা অবধি হয় রেজিলিয়েন্স? আপ টু ইলাস্টিক লিমিট টু অ্যাবজর্ব এনার্জি when it is deformable, when it is deformed elasticity বা আপ টু ইলাস্টিক লিমিট। ঠিক আছে, তো রেজিলিয়েন্স কার জন্য হয়? লোডিংকে অ্যাবজর্ব করার জন্য হয়। তাহলে নিশ্চয়ই ফ্রিকোয়েন্ট ট্রিটমেন্টের জন্য হয় না, ফ্যাটিকের জন্য হয় না, ক্রিপের জন্য হয় না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমার লোডিং টার্মটা যেখানে আছে শক লোডিং, এখানে লোডিং টার্মটা আছে। এখানে শক লোডিং বলতে কি বোঝাচ্ছে? শক লোডিং বলতে বোঝাচ্ছে ইম্প্যাক্ট লোডিং। ইম্প্যাক্ট লোড, ইম্প্যাক্ট লোড কি আমি তোমাদেরকে পড়িয়েছি কোথায়? স্ট্রেন এনার্জিতে। ইম্প্যাক্ট লোড কি বলেছিলাম? যখন একটা বৃহৎ মানের বল একটা হাইট থেকে এসে পড়ে, হাইট থেকে এসে পড়ে, লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স সাডেনলি ড্রপ ফ্রম এ হাইট ইজ কল্ড ইম্প্যাক্ট লোড। ঠিক আছে, মানে সাডেনলি অ্যাপ্লাই লোড ফ্রম এ হাইট, সেটাকে বলা হয় ইম্প্যাক্ট লোড, একটা ঝটকা টাইপের। ঠিক আছে, তো এটা আমি আগের দিন পড়িয়েছি। তো অ্যান্সার হবে আমার কি শক লোডিং। শক লোডিং বলতে এখানে ইম্প্যাক্ট লোড বোঝাচ্ছে। নেক্সট এটা খুব সোজা, কেন শুভদীপ কোশ্চেনটা বললো আমি জানি না, ওর কি কনফিউশন সেটাও বুঝলাম না। নেক্সট কোশ্চেন ছিল 69। 69-এর কোশ্চেনে কি বলেছিল? 69, হ্যাঁ 69 বলেছিল। আমি এটা ডাইরেক্ট অ্যান্সারই লিখে দেবো। উইদিন ইলাস্টিক লিমিট, উইদিন ইলাস্টিক লিমিট হুকস ল states that, উইদিন ইলাস্টিক লিমিট হুকস ল স্টেটস দ্যাট। হুক ল কি স্টেট করে? সেই ছোট্ট দিকে পড়ে আসছি, কি পড়ে আসছি? স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু হুকস ল স্টেট দ্যাট। হ্যাঁ রিমা ঠিক বলেছিল, একটা অ্যান্সার ডি। তো উইদিন ইলাস্টিক লিমিট হুকস ল স্টেটস দ্যাট কি বলেছিল? ছোট্টবেলা থেকে পড়ে আসছি, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। আমি ডাইরেক্ট অ্যান্সারটাই লিখে দিলাম। স্ট্রেসকে আমরা কি দিয়ে ডিনোট করি? সিগমা দিয়ে ডিনোট করি। প্রপোর্শনাল চিহ্ন যদি দিই, স্ট্রেনকে এপসাইলন দিয়ে দিই, এরকম করে লিখি। স্ট্রেস ইকুয়াল টু দিই, তখন মডিউলাস অফ ইলাস্টিসিটি আছে ইন্টু স্ট্রেন। এটা হচ্ছে আমার কি হুকস ল। দিস ইজ কল্ড হুকস ল। কি উইদিন ইলাস্টিক লিমিট, মোর অ্যাপ্রোপ্রিয়েটলি যদি বলো এটা ইলাস্টিক লিমিট নয়, উইদিন প্রপোর্শনাল লিমিট। ইলাস্টিক লিমিট কিন্তু নয় ওটা, যেহেতু কোশ্চেনে তোমাকে দিয়ে দিয়েছে তাই আমি কিন্তু এখানে একটা ট্রু ফলস যখন করব তখন দেখতে হবে ওটা কিন্তু ইলাস্টিক লিমিট নয়, উইদিন প্রপোর্শনাল লিমিট। রাইট ভাবে যদি বলতে হয় যে হুকস ল কি, তখন বলতে হবে যে উইদিন প্রপোর্শনাল লিমিট দ্য স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ঠিক আছে, দ্য স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, একদম ঠিক বলেছ ইমা, অ্যান্সার বি। তো উইদিন প্রপোর্শনাল লিমিট, কিন্তু আমি আগের দিন বলেছি প্রপোর্শনাল লিমিট কি, ইলাস্টিক লিমিট কি। প্রপোর্শনাল লিমিট হচ্ছে যে লিমিট অফ দি স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। আর ইলাস্টিক লিমিট কি বলেছিলাম? যে লিমিট অফ দি কোনো একটা ম্যাটেরিয়াল বডি ইলাস্টিক, সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট। ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনটা বড়, ইলাস্টিক লিমিট না প্রপোর্শনাল লিমিট? ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইলাস্টিক লিমিট সবসময় প্রপোর্শনাল লিমিটের থেকে বড়, আগের দিন আমি করিয়েছি। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা হ্যাঁ ভালো কোশ্চেন ছিল, কিন্তু পারার কথা ছিল, তাও কেন পারোনি আমি জানি না। ঠিক আছে, খুব ভালো, তোমাদের রেসপন্স দেখে খুব ভালো লাগে। সব পারতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এই যে করো এটাই এনাফ। খুব ভালো এফোর্ট শুভদীপ, এভাবে পড়তে থাকো, সবাই এভাবেই পড়তে থাকো যারা যারা পড়াশোনা করছো বা করছো না। গুড মর্নিং। হ্যাঁ মর্নিং অন্তরা, হ্যাঁ দেরি হয়ে গেছে একটু, ঠিক একটু দেরি হয়ে গেল, দুটো কোশ্চেন হয়ে গেছে, পরে দেখে নিও। নেক্সট কোশ্চেন যেটা ছিল অঙ্ক ছিল একটা, কি বলেছিল? দ্য বাল্ক মডিউলাস বার করতে বলেছে অফ এ ম্যাটেরিয়াল, দ্য বাল্ক মডিউলাস অফ এ ম্যাটেরিয়াল হ্যাভিং, ই বলে দিয়েছে, ই বলতে মডিউলাস অফ ইলাস্টিসিটি কত বলেছে? 200 জিপিএ বলেছে। অ্যান্ড জি কত বলেছে? 80 জিপিএ বলেছে। ইজ কত? তাহলে আমাকে কি কি বলে দিয়েছে? আমাকে বার করতে বলেছে বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস বলতে কে বার করতে বলেছে।
আমাকে বলে দিয়েছে কি ই আর জি, ই বলতে কি মডিউলাস অফ ইলাস্টিসিটি আর জি বলতে কি মডিউলাস অফ রিজিডিটি বলে দিয়েছে। তাহলে আমাকে কি বার করতে বলেছে, কে বার করতে বলেছে, আমাকে অ্যান্সার কি বার করতে হবে, কে বার করতে হবে। তো আমি দেখো ইন্টার রিলেশনশিপ মুখস্থ করেছিলাম, যেখানে ইন্টার রিলেশনশিপে ছিল কি একটা ইন্টার রিলেশনশিপ ছিল যে ই সমান 9 kg বাই 3k, 9 kg বাই 3k প্লাস জি। এবার সব মান বসিয়ে দাও, এর জায়গায় বসিয়ে দাও 200 জিপিএ, ঠিক আছে। 9 এর জায়গায় 9, কে তো বার করবে, কে এর জায়গায় কে রাখো, জি জানো 83, কে বার করবে আর জি এর জায়গায় 80 বসিয়ে দাও। সব মান জানো, কে এর মানটা বার করতে পারবে। 3k কে 200 দিয়ে গুণ করলে কত হয় 600k, 200 কে 800 দিয়ে গুণ করলে কত হয় 16, তারপরে কটা শূন্য, 3টে শূন্য হলো। আর 9 ইন্টু 80 720k, 720k মাইনাস 620k 120k, তাহলে কে সমান কত হবে 16 পর 4টে শূন্য, 3টে শূন্য বাই 120, এটা করলে আসে 133.33 জিপিএ। তো অ্যান্সার উইল বি 133.33 জিপিএ 86। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। ইন্টার রিলেশনশিপ থেকে অঙ্কটা ছিল খুব সোজা অঙ্ক, অপশন হচ্ছে বি, অপশন এটা ছিল বি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। বাল্ক মডিউলাস কে বার করতে দিয়েছিল। নেক্সট হচ্ছে 97, নেক্সট হচ্ছে আমাদের 97। নেক্সট হচ্ছে 97, কি বলেছিল, এটা একটা নতুন প্রপার্টি জেনে রাখবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি। কিছু প্রপার্টি নিয়ে আমি আজকে আলোচনা করে দেবো, নিউ প্রপার্টি যেগুলো তোমরা জানো না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি বাই ভার্চু of which, the most important property by virtue of which a metal becomes suitable for casting, suitable for casting is, বলেছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, সব থেকে ইম্পর্টেন্ট বলতে গুরুত্বপূর্ণ ধর্ম, বাই ভার্চু অফ হুইচ যে গুণের জন্য এ মেটাল বিকাম সুটেবল একটা ধাতু উপযোগী হয়ে ওঠে কিসের, ফর কাস্টিং। কাস্টিং বলতে কি, এ মেটাল বিকেম সুটেবল ফর কাস্টিং। কাস্টিং বলতে তোমরা জানো, দেখবে স্ল্যাব কাস্ট করাকে কি বলে, স্ল্যাব মানে স্ল্যাব ঢালা, মানে স্ল্যাব রূপ স্ল্যাব তৈরি করাকে কি বলে স্ল্যাব কাস্টিং, কলাম তৈরি করাকে কি বলি কলাম কাস্টিং। সেরকম কোনো একটা মেটালকে গলিয়ে অন্য একটা মেটাল তৈরি করাকে কি বলে মেটাল কাস্টিং, ঠিক আছে। তো সেটাই কোনো একটা মানে একটা ছাঁচ তৈরি করে, এক কথায় কাস্টিং বলতে একটা ছাঁচ তৈরি করে একটা মেটালে। তাহলে মেটালের একটা ছাঁচ তৈরি করার জন্য মেটালের যে প্রপার্টিটা ইম্পর্টেন্ট সেই প্রপার্টিটাকে কি বলবো, সেই প্রপার্টিটাকে মনে রাখবে ফ্লুইডিটি, ঠিক আছে। প্রপার্টিটার নাম হচ্ছে কি, প্রপার্টির নাম হচ্ছে ফ্লুইডিটি। ফ্লুইড কথাটা মনে রাখবে, ফ্লুইড মনে হচ্ছে তরল, তরল করলে তবেই তুমি সেটাকে কাস্ট করতে পারবে, কাস্ট বলতে ছাঁচ দিতে পারবে, সেই জন্যই ফ্লুইডিটি। ফ্লুইড কথাটা মনে রাখবে, তাহলে মনে পড়তে হবে কাস্টিং। কাস্টিং করার জন্য যে ইম্পর্টেন্ট প্রপার্টি কোনো একটা ম্যাটেরিয়ালের, সেটা হচ্ছে ফ্লুইডিটি, ঠিক আছে। এর সঙ্গে আমি তোমাদেরকে আরো দুটো প্রপার্টি সম্পর্কে আলোচনা করে দিতে চাই, একটা হচ্ছে ফিউজিবিলিটি আর একটা হচ্ছে কম্বাস্টিবিলিটি, ঠিক আছে। ফ্লুইডিটি তাহলে কি, by virtue the property of the material by virtue of which a metal becomes suitable for casting. কাস্টিং বলতে কি একটা ছাঁচে পরিণত করা, ঠিক আছে, বা একটা শেপ দেওয়া এক কথায়। তো সেটাই হচ্ছে কি ফ্লুইডিটি। এরপর আমি তোমাদেরকে দুটো প্রপার্টি সম্পর্কে একটু আলোচনা করে দিই, যেগুলো হয়তো লাগবে না কিন্তু জেনে রাখা ভালো। একটা হচ্ছে ফিউজিবিলিটি, আর একটা কম্বাস্টিবিলিটি। একটা হচ্ছে ফিউজিবিলিটি, একটা কম্বাস্টিবিলিটি। ফিউজিবিলিটি হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালকে ফিউজ করতে মানে গলাতে যে পরিমাণ তাপ লাগে, কোনো একটা ম্যাটেরিয়ালকে পুরোপুরি গলাতে বা ফিউজ করতে যে পরিমাণ তাপ লাগে, সেটাই হচ্ছে ফিউজিবিলিটি। তাই লিখে নিতে পারো যে ফিউজিবিলিটি, আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি তোমাদের হেল্পফুল হবে, এটা মুছে রাখি। Fusibility of a material is the
ইজ মানে সহজতা, at which the material can be fused, the material can be fused together, or to the temperature or amount of heat required to melt a material, ঠিক আছে। তাহলে ফিউজিবিলিটি কি, কত সহজে কোনো একটা ম্যাটেরিয়ালকে আমি গলাতে পারছি, কত সহজে আমি একটা কোনো ম্যাটেরিয়ালকে গলাতে পারছি, সেই প্রপার্টিটাকেই বলবো ম্যাটেরিয়ালের কি, সেই প্রপার্টিটাকেই বলবো ম্যাটেরিয়ালের ফিউজিবিলিটি, সেই প্রপার্টিটাকেই আমি কি বলবো, ম্যাটেরিয়ালের ফিউজিবিলিটি। ঠিক আছে, আর একটা প্রপার্টি কি বললাম, আর একটা প্রপার্টি হচ্ছে কম্বাস্টিবিলিটি। কম্বাস্টিবিলিটি আর ফিউজিবিলিটি কাছাকাছিই যায়। কম্বাস্টিবিলিটি হচ্ছে কত সহজে একটা ম্যাটেরিয়ালের মধ্যে আগুন ধরছে, কত সহজে একটা ম্যাটেরিয়ালের মধ্যে আগুন ধরে যাচ্ছে, কম্বাস্টিবিলিটি মানে ফ্লেম তৈরি হচ্ছে কত সহজে, ফ্লেম মানে অগ্নিশিখা জানো তো। কম্বাস্টিবিলিটি ইজ এ মেজার, it is a measure of how easily a substance মানে পদার্থ burst into flame, substance burst into flame through fire or combustion, through fire or combustion। ঠিক আছে, মানে কত সহজে, হ্যাঁ স্বর্ণাব গুড মর্নিং, দিগন্ত গুড মর্নিং। কম্বাস্টিবিলিটি হচ্ছে ইট ইজ এ মেজার অফ হাউ ইজিলি এ সাবস্টেন্স বার্স্ট ইনটু ফ্লেম থ্রু ফায়ার অর কম্বাসন, মানে হচ্ছে কত সহজে একটা ম্যাটেরিয়াল আগুনের সংস্পর্শে এসে জ্বলে উঠছে, সেটাকেই বলবো কম্বাস্টিবিলিটি। আর ফিউজিবিলিটি হচ্ছে কি, ফিউজিবিলিটি হচ্ছে কত সহজে কোনো একটা ম্যাটেরিয়ালকে আমি গলাতে পারবো, সেটা হচ্ছে ফিউজিবিলিটি। ঠিক আছে, আর কত সহজে কোনো একটা ম্যাটেরিয়ালকে কাস্ট করতে পারবো, সেটা হচ্ছে ফ্লুইডিটি। তার নতুন তিনটে প্রপার্টি জানলে, একটা হচ্ছে ফ্লুইডিটি, একটা হচ্ছে ফিউজিবিলিটি, আর একটা হচ্ছে কম্বাস্টিবিলিটি। ঠিক আছে, তো নেক্সট আমরা যেটা চলে যাব, নেক্সট আমরা যেটা চলে যাব 107 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ছিল যে দ্য পার্সেন্টেজ ইলংগেশন and percentage reduction in area depends upon, the percentage elongation and percentage reduction in area depends upon, কিসের উপর ডিপেন্ড করে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, তো এই কোয়েশ্চেনটা তোমাদের টেনসাইল টেস্ট রিলেটেড, টেনসাইল টেস্টটা যদি তোমরা করেছো তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের বুঝতে সুবিধা হবে যদি টেনসাইল টেস্ট করেছো, তাছাড়া একটু অসুবিধাই হবে। তো কি আমি টেস্টটা বলে দিই তোমাদেরকে। তো টেনসাইল টেস্ট আমরা কোথায় করি, টেনসাইল টেস্ট আমরা ইউনিভার্সাল টেস্টিং মেশিনে করি। টেনসাইল টেস্ট আমরা কোথায় করি, ইউনিভার্সাল টেস্টিং মেশিনে করি, তাই তো। টেনসাইল টেস্ট আমরা কোথায় করি, ইউনিভার্সাল টেস্টিং টেস্ট মেশিনে। তো তার আগে বলে দিই ডিপেন্ডস আপন, ঠিক আছে, ইউনিভার্সাল টেস্টিং মেশিনে করি। এবার ইউনিভার্সাল টেস্টিং মেশিনে কি করি, আমরা কোনো একটা এরিয়ার রড ভরি, এরিয়ার রড ইনসার্ট করি ওর মধ্যে, এবং তার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা, দাদা ওই দুটোর কোনো ইউনিট আছে, না 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 এগুলোর কোনো ইউনিট নেই, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি, ব্যাস, এগুলোর কোনো ইউনিট নেই। ঠিক আছে, যেগুলো ইউনিট থাকবে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। আর যেগুলো ইউনিট ইম্পর্টেন্ট, মাথা তো ভার করে লাভ নেই,
আর ইউনিট থাকবে না আই থিঙ্ক। টেম্পারেচার তো ওটা, যদি ওই প্রপার্টিটার ইয়েটা টেম্পারেচার তো ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে ম্যাক্সিমাম ইউনিট, কিন্তু ইউনিট নিয়ে এগুলো কিন্তু ইউনিট নিয়ে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি, ঠিক আছে? আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি নিয়ে আলোচনা করছি, তাই ইউনিট নিয়ে। যেমন ইয়ের ইউনিট আছে, যেটা আমি তোমাদেরকে বলে দেবো, ওই আজকে পড়াবো হার্ডনেসের একটা ইউনিট আছে, তো হার্ডনেসের ইউনিটটা তোমাদের বলে দেবো, আসতে পারে। তো যেগুলো আসবে সেগুলো বলে দেবো, এগুলোর খুব একটা ইউনিট ইম্পর্টেন্ট নয়, ইউনিট এলেও ডিগ্রি সেন্টিগ্রেড হবে, কিন্তু ইউনিট নেবে না, জাস্ট প্রপার্টিগুলো মনে রাখবে, ঠিক আছে? এবার যেটা বলছিলাম আমি, দ্য পার্সেন্টেজ ইলংগেশন অ্যান্ড পার্সেন্টেজ রিডাকশন ইন এরিয়া ডিপেন্ডস আপন। তো পার্সেন্টেজ ইলংগেশন আর পার্সেন্টেজ রিডাকশন এই দুটো টার্ম আমার আসছে, তো এই দুটো টার্ম কোথা থেকে এলো, ঠিক আছে? এই দুটো টার্ম তো আমি বলে দিচ্ছি, এই দুটো টার্ম হচ্ছে, আমরা কিছু তো স্যাম্পেল নিয়ে ইউনিভার্সাল টেস্টিং মেশিন ইনসার্ট করি, মানে কিসের স্যাম্পেল নিই? রডের স্যাম্পেল নিই, মানে কিছু রডের ডায়া, ধরো রডটা এরকম এত বড় একটা রড, আমি কি করি? ইউনিভার্সাল টেস্টিং মেশিনে ইনসার্ট করি, নিয়ে টেনসাইল টেস্ট করি, তাই তো? তো এবার একটা টার্ম আসবে, নতুন টার্ম, যে গজ লেন্থ। তো ধরো আমি একটা 1 মিটারের রড নিলাম, ঠিক আছে? তো 1 মিটারের রড যখন আমরা নিই, ধরো এটা রড, এটা হচ্ছে 10 মিলিমিটারের রড, ঠিক আছে? এটা আমি ধরলাম যে 10 মিলিমিটারের রড, ফাই হচ্ছে 10 মিলিমিটার, মানে রডটা ডায়া হচ্ছে 10 মিলিমিটার, ঠিক আছে? তো এই রডটার একটা গেজ লেন্থ মেজার করতে হয়। মেজার কি মানে, ধরো যদি 1 মিটারের নিই, তোমাকে একটা গেজ লেন্থ মেজার করে রডটার মধ্যে দাগ কেটে দিতে হয়, গেজ লেন্থ মেজার করে রডটার মধ্যে দাগ কেটে দিতে হয়। তো এখান থেকে একটা নতুন জিনিস তোমরা জানবে, যে গেজ লেন্থ কি। গেজ লেন্থ হচ্ছে, মনে রাখবে, গেজ লেন্থ যদি তোমার একদম পারফেক্ট সূত্র জানতে চাও, গেজ লেন্থের পারফেক্ট সূত্র হচ্ছে 5.65 √a, এটা হচ্ছে পারফেক্ট সূত্র। কিন্তু আরো একটা অর্ডিনারি সূত্র আছে, যেটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে করে থাকি, 5D। যে কোনো একটা অ্যাপ্লাই করবে, গেজ লেন্থ সমান 5.65 √a অথবা 5D, কাছাকাছি যায়, ঠিক আছে? 5.65 √a, 10-এর রডের এরিয়া কত হবে? π/4 ইন্টু 10 স্কোয়ার, মানে হয় 78.54। 10-এর রডের এরিয়া হয় 75.84। কোথা থেকে পাচ্ছি? এরিয়া সূত্র কি হয়? π/4, রড তো সার্কুলার এরিয়া কি সূত্র হয়? π/4 ইন্টু ডি স্কোয়ার। তাই π/4 ইন্টু স্কোয়ার করলে কত হয়? 78.54 মিলিমিটার স্কোয়ার, এটা হয়, তাই তো? তো 5.65 78.54 যদি আমি করি, বা 5D, ডি কত আমার এখানে 10 মিলিমিটার বলে দিয়েছে পয়েন্ট। তো এইটা 50 পয়েন্ট সামথিং আছে, এটা কত আসছে? 50 পয়েন্ট সামথিং আছে। কত আসছে এক্স্যাক্টলি আমি তো বলে দিচ্ছি, কত আছে এক্স্যাক্টলি, 50.07। যদি এটা ইয়ে করি, 50.07 আছে, 50.07। আর এটা করলে কত আছে? এটা করলে কত আছে? 5×10=50। তো আমি কি করি, এই 10 যে ইয়েটা নিয়েছি, 1 মিটার যে তার নিয়েছি, তার মধ্যে 50 মিলিমিটার অন্তরে দাগ কেটে নিই, সেগুলো হচ্ছে আমার গজ লেন্থ। 50 মিলিমিটার দাগ কেটে নিই। এবার যখন রডটা ব্রেক করে যায়, রডটা মাঝখান থেকে ব্রেক করে যেতে পারে, রডটা ধরো মাঝখান থেকে ব্রেক করে গেল, আমি ধরলাম যে রডটা এইখান থেকে ব্রেক করে গেল, যখন টেনসাইল টেস্ট দেবো তো রডটা ব্রেক করবে, ভেঙে যাবে। তো এই যে যেটুকু পোর্শন পড়ে থাকে, তাহলে গজ লেন্থ ধরো আমার এই গজ লেন্থটা আমার এইভাবে ব্রেক করে গেছে, তাই তো? তাহলে এটাকে যদি আমি ব্রেক করা অবস্থায় আঁকি, এটা এবার কেটে দিলাম, ব্রেক করা অবস্থায় যদি দেখি, তখন এরকম দেখতে হয়। ধরো ওই এই যে 50 মিলিমিটার গজ লেন্থটা, সেটা এরকম অবস্থায় দেখতে লাগে, এরকম করে কিছু একটা শেপে ব্রেক করে যায়। আমি তোমাদেরকে আগের দিন একটা পিডিএফও দিয়েছি, ওখানে দেখবে কিভাবে ব্রেক করে যায় দেখা আছে। তো ওখান থেকে আমরা কি পেয়েছি এবার, এই গজ লেন্থ থেকে পার্সেন্টেজ ইলংগেশন অ্যান্ড পার্সেন্টেজ রিডাকশন ব্যাপারটা এলো। এবার হচ্ছে এই যে লেন্থটা, গজ লেন্থ, ইনিশিয়াল লেন্থ তো আমি জানতাম 50, কিন্তু এই ইনিশিয়াল লেন্থ যেটা 50, সেটা আর 50 থাকে না, কিছুটা লেন্থে বেড়ে যায়, ঠিক আছে? ইনিশিয়াল লেন্থ যেটা 50 আমি জানলাম, গজ লেন্থ ছিল কত? 50.07, কিন্তু সেটা 50.07 থেকে না, ইলংগেশন হয়ে যায়, কিছুটা বেড়ে যায় লেন্থে। তো সেটা আমি বার করি এই গজ লেন্থ থেকে। আর রিডাকশন ইন এরিয়া, এই দেখো এরিয়াটা এইখান থেকে, এরিয়াটা যেহেতু লেন্থে বেড়ে যাচ্ছে, তাহলে কি এরিয়াটা কমে যাবে? লেন্থে বাড়লে আমি আগেই করিয়েছি যে পয়জন রেশিও কি ছিল, পয়জন রেশিওতে কি ছিল? ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন, মানে যদি লেন্থে বাড়ে তাহলে ডায়ামিটারে কমছে, তো এরিয়াটা কমে যায়, তাই রিডাকশন ইন এরিয়া হয় আর লেন্থে বাড়ে, ইলংগেশন হয়। তো এখান থেকে বুঝতে পারলে যে কোথা থেকে কি আসছে। যখন এটা টেনসাইল টেস্টে মেশিনটা করা হয়, তখনই মানে যখন ব্রেক করে, তখন ওই গজ লেন্থের মধ্যে ইলংগেশন হয় কার? লেন্থের ইলংগেশন হয়। আর রিডাকশন কার হয়? এরিয়া রিডাকশন হয়। তো এই দুটোটা আমরা জানলাম, এই সূত্রটা খুব মনে রাখবে, গজ লেন্থের এই ফর্মুলাটা পরীক্ষায় আসে খুব, ঠিক আছে? গজ লেন্থের ফর্মুলা কি?
5.65 রুট এ আর 5d মনে রাখবে, ঠিক আছে? এই ফর্মুলাটা মনে রাখবে তোমরা, ঠিক আছে? তো এইটা এবার যেটা বলা ছিল যে এটা কার উপর ডিপেন্ড করছে, এটা মনে রাখবে যে ডাক্টিলিটি অফ এ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের যত বড় ডাক্টিলিটি, যত বেশি ডাক্টিলিটি প্রপার্টি হবে তত তার ইলংগেশন বেশি হবে এবং রিডাকশন এরিয়া বেশি হবে, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের ডাক্টিল প্রপার্টির উপর, ঠিক আছে? ডাক্টিলিটি অফ ম্যাটেরিয়াল। আশা করছি তোমাদের এটা বোঝানো গেছে, আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম, কারণ এগুলো তো টেস্টের ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করলাম যতটা সম্ভব বোঝানো যায়। ডাক্টিলিটি অফ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে, তোমরা ভিডিওটা আরেকবার দেখবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই পার্সেন্টেজ ইলংগেশন আর পার্সেন্টেজ রিডাকশন সবসময় ম্যাটেরিয়ালের ডাকটাইল প্রপার্টির উপর নির্ভর করে। সবসময় মনে রাখবে পার্সেন্টেজ ইলংগেশন অ্যান্ড পার্সেন্টেজ রিডাকশন ইন ক্রস সেকশন এরিয়া বোথ ইজ এ মেজার অফ ডাক্টিলিটি। এই দুটো কি? বোথ ইজ এ মেজার অফ ডাক্টিলিটি, বোথ ইজ এ মেজার অফ ডাক্টিলিটি। আমি তোমাদেরকে আগের দিন একটা পিডিএফ দিয়েছি, ওই জন্য ওখানে ইউনিভার্সাল টেস্টিং মেশিনের ছবিও আছে, কিভাবে ওই স্পেসিমেনগুলো ব্রেক করছে সেটাও আছে, স্পেসিমেনগুলো দুটো ভাগ সব কিছুই দেওয়া আছে, তোমরা ওই পিডিএফটা দেখলেই বুঝে যাবে, ওই জন্য আমি প্রোভাইড করেছিলাম পিডিএফটা, যাতে তোমরা দেখে বুঝতে পারো, ঠিক আছে? ওখানে এই কথাটাও লেখা আছে, বোথ ইজ এ মেজার অফ ডাক্টিলিটি, সব কিছু লেখা আছে, ঠিক আছে? এই কোশ্চেনটার জন্যই আমি মেনলি এটা দিয়েছিলাম। আর পার্সেন্টেজ ইলংগেশনের সূত্র তোমাদেরকে আগের দিনই নোটসে পড়িয়েছিলাম। পার্সেন্টেজ ইলংগেশনের ফর্মুলা কি পড়েছিলাম? নোটসে ছিল, মনে করে দেখবে, নোটসে আমি পড়েছিলাম যে পার্সেন্টেজ ইলংগেশন সমান ফাইনাল লেন্থ মাইনাস ফাইনাল গজ লেন্থ মাইনাস ইনিশিয়াল গজ লেন্থ, ফাইনাল গজ লেন্থ বাই ইনিশিয়াল গজ লেন্থ বাই ইনিশিয়াল গজ লেন্থ ইন্টু 100, তাই তো? এটা আমি আগে পড়িয়েছিলাম তোমাদেরকে, ইনিশিয়াল গজ লেন্থ ইন্টু গোটাটাকে কি দিয়ে গুণ করবো? 100%, কারণ পার্সেন্টেজ ইলংগেশন বার করতে বলেছে। এটা ছিল কি? পার্সেন্টেজ ইলংগেশনের সূত্র। আর পার্সেন্টেজ রিডাকশনের ফর্মুলা ওখানে আছে, দেখবে, ইনিশিয়াল এরিয়া মাইনাস ফাইনাল এরিয়া বাই ইনিশিয়াল এরিয়া ইন্টু 100%। এটা লিখলাম না। পার্সেন্টেজ রিডাকশন ইন এরিয়া সূত্র হচ্ছে কি? ইনিশিয়াল এরিয়া মাইনাস ফাইনাল এরিয়া বাই ইনিশিয়াল এরিয়া ইন্টু 100%, ঠিক আছে? এটা ছিল। এরপরে নেক্সট কোশ্চেন আমরা যেটা যাব, এরপর আমরা নেক্সট কোশ্চেন যেটা যাব সেটা হচ্ছে 109 নম্বর কোশ্চেন, মানে 109 নম্বর কোশ্চেন। এটা খুব একটা সোজা কোশ্চেন, কিছুই না। বলেছিল যে ইম্প্যাক্ট অ্যাসেস প্রপার্টি কোনটা? ইম্প্যাক্ট টেস্ট তো স্ট্রেংথের জন্য করা হয়, এটাতে জানার কথা ছিল, ছিল কি দ্য ইম্প্যাক্ট টেস্ট অ্যাসেস, অ্যাসেস মানে নির্ণয় করে, কার? দ্য প্রপার্টি অফ ম্যাটেরিয়াল। কোন প্রপার্টি? সাচ অ্যাজ ইটস, মনে রাখবে ইম্প্যাক্ট টেস্ট কিসের জন্য করা হয়? এটা একটা কোয়েশ্চেন টাইপের, অবজেক্টিভ কোয়েশ্চেন টাইপের, স্ট্রেংথ টেস্ট। ইম্প্যাক্ট টেস্ট বলতে স্ট্রেংথ টেস্ট করা হয়, স্ট্রেংথের জন্য ইম্প্যাক্ট টেস্ট করা হয়, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট। ইম্প্যাক্ট টেস্ট কি নির্ণয় করে? কোনো একটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ নির্ণয় করে, ঠিক আছে? যেমন আজকে তোমাদেরকে পড়াবো, দেখবে হার্ডনেস টেস্ট। আগে যেমন তোমাদেরকে পড়িয়েছিলাম যে, আগের দিন পড়িয়েছিলাম কি টাফনেস টেস্টের জন্য কি টেস্ট করা হয়? টাফনেস মাপার জন্য বেন টেস্ট করা হয়। সেরকমই ইম্প্যাক্ট টেস্ট মাধ্যমে কি করা হয়? ম্যাটেরিয়ালের স্ট্রেংথ টেস্ট করা হয়, ঠিক আছে? তো এটা গেল। এরপর নেক্সট যে দুটো বলতে চলেছি, সে দুটো খুব ইম্পর্টেন্ট এবং খুব গোলানো, এবং সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। তো যে রকম কোয়েশ্চেনটা থাকবে সেরকম অ্যান্সার হবে। তো আমি বলে দিচ্ছি, দু টাইপের কোয়েশ্চেন হয় আর দু টাইপের অ্যান্সার হয়, ঠিক আছে? দুটোরই দুটো অ্যান্সার হয়। তো দেখো, তোমাদের কোয়েশ্চেনের দুটো করে অ্যান্সার হয়। 119 নম্বর একটা কোয়েশ্চেন হবে আর একটা 123। 119 নম্বর করে কোয়েশ্চেনটা বলেছিল, এ সেল মে বি termed as, a cell may be termed as thin, a cell may be termed as thin if the ratio of thickness, if the ratio of thickness of the wall, if the ratio of thickness of the wall to the diameter, the thickness এর সাথে diameter, wall diameter is less than 1
টু মানে 1 কত। এবার বলেছে এটা অপশনে ছিল কি কি, এটার অপশনে ছিল, অপশনটা দেখতে দাও, অপশনে ছিল 5, 10, 15 আর 20, তাই তো অপশনে ছিল 5, 10, 15, 20। তো এখানে অপশন বি আর সি কারেক্ট, অপশন বি আর সি কারেক্ট। এবার কেন বলি, এবার কি বলতে চেয়েছে সেটা বলি। বলেছে একটা সেলকে, মানে ধরো একটা পাইপ, একটা পাইপকে কখন তুমি থিন পাইপ বলতে পারবে, যখন দ্য রেশিও অফ থিকনেস অফ দ্য ওয়াল টু দ্য ডায়ামিটার, মানে আমি কার সাথে কার রেশিও করছি, থিকনেসের সাথে ডায়ামিটার, টি/ডি এর রেশিও করছি। যার রেশিও সবসময় কার থেকে কম হবে, ইজ লেস দেন 1:2, মানে 1:10 অ্যান্ড 1:15 এর থেকে যদি কম হয় তখন আমি সেটাকে বলতে পারবো কি, থিন। সাধারণত রেঞ্জটা হয় এরকম, আমি কেন দুটো অপশন নিলাম, এইটা হয় রেঞ্জটা। টি/ডি যদি 1/10 থেকে 1/15 এর মধ্যে, মানে 1/10 2 লিখে দিই তাহলে আরো বোঝা যাবে, 1/10 টু 1/15 এর লেস দেন হয় কি 1/8, এই 1 মানে হচ্ছে 1 সংখ্যা, 1/10 টু 1/15 এর মধ্যে হয় টি/ডি রেশিও। ভালো করে মাথায় রাখবে, এটা হচ্ছে টি/ডি রেশিও, মানে থিকনেসের সাথে ডায়ামিটারের রেশিও। যদি 1/10 থেকে 1/15 এর মধ্যে হয় তাহলে সেটাকে বলে থিন সেল। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। ইফ দ্য থিকনেস অফ দ্য ওয়াল অফ দ্য সেল ইজ লেস দেন 110 টু 115 অফ ইস ডায়ামিটার, দেন সেল ইজ কল্ড থিন সেল। ঠিক আছে, বলে দিলাম ভাষায়, এই লেখাটাকে যদি ভাষায় প্রকাশ করতে হয় কি বলবে, ইফ দ্য থিকনেস অফ দ্য ওয়াল অফ, ইফ টিটা হচ্ছে কি থিকনেস অফ দ্য ওয়াল, ইফ থিকনেস অফ দ্য ওয়াল অফ দ্য সেল ইজ লেস দেন 1/10 টু 1/15 কার, ডায়ামিটারের, অফিস ডায়ামিটার, দেন সেল ইজ কল্ড থিন সেল। তো এটা গেল 1 নম্বর কোশ্চেন। তো এক্ষেত্রে তাই বি সি দুটোই কারেক্ট বলতে পারো। ঠিক আছে, এটা গেল 119 নম্বর কোশ্চেন। এখানে কার সাথে কার রেশিও বলেছিল, থিকনেস টু ডায়ামিটার। তাহলে মনে রাখবে, ইফ দ্য থিকনেস অফ দ্য ওয়াল অফ দ্য সেল ইজ লেস দেন 1/10 টু 1/15 অফ ইস ডায়ামিটার, দেন সেল ইজ কল্ড থিন সেল। এটা হচ্ছে স্টেটমেন্টটা। ঠিক আছে, এবার হচ্ছে 123 নম্বর কোশ্চেনটা দেখো, 123 নম্বর কোশ্চেনটা, 123 নম্বর কোশ্চেনটা আবার একটু আলাদা টাইপের। এটাই আমরা করলাম থিকনেস টু ডায়ামিটার রেশিও, ওখানে দিয়ে দিয়েছে ডায়ামিটার টু থিকনেস রেশিও। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আবার রেশিওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তো যেভাবে বলছি সেভাবে মনে রাখবে। ও ক্ষেত্রে মনে রাখবে যখন থিকনেস টু ডায়ামিটার রেশিও দিয়ে দেবে, ডায়ামিটার বলেছিল, ইন্টারনাল ডায়ামিটার বলেনি কিন্তু। নেক্সট কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ইন্টারনাল ডায়ামিটার। তো দেখো এটা মনে রাখবে, যেটা ইন্টারনাল ডায়ামিটারের ক্ষেত্রে বলেছে 123 নম্বর কোশ্চেন 123 বলেছে এ সিলিন্ড্রিক্যাল ভেসেল, a cylindrical vessel is said to be, a cylindrical vessel is said to be thin if the ratio of its internal diameter, এটা মাথায় রাখবে। আগেরটা করেছিলাম থিকনেস টু ডায়ামিটার, আর এটা করছি দেখো ইন্টারনাল ডায়ামিটার তাই থিকনেস, উল্টে গেল কিন্তু। ইফ ইটস ইন্টারনাল ডায়ামিটার টু দ্য ওয়াল থিকনেস ইজ, এবার এখানে কোন কোন অপশন দুটো ঠিক হবে আমি লিখে দিচ্ছি ডাইরেক্ট। এখানে যে অপশনগুলো যেগুলো আছে সেগুলো আছে লেস দেন 20, ইকুয়াল টু 20, মোর দেন 20, নান অফ দ্য অ্যাবাভ। বি আর সি কারেক্ট, কিন্তু একটা হচ্ছে মোর দেন 20, এটা থিওরিটিক্যাল কোশ্চেন, বোঝানোর কিছু নেই, আর সি হচ্ছে ইকুয়াল টু 20। বি আর সি কারেক্ট, সরি এটা বি অপশনে ছিল, এটা সি অপশনে ছিল, এটা ছিল সি অপশনে, এটা ছিল বি অপশনে, দুটো অপশনই কারেক্ট, মোর দেন 20। আর এবার দেখো আমার কার কার রেশিও বলেছে, ইন্টারনাল ডি আর থিকনেস টি, এক একটা করেছিলাম টি/ডি, এবার করলাম ডি/টি। তো এইটা যেভাবে বলে এইটা রেশিও বলেছে। তো আমাদের যেটা বলে যে থিন সেলের ক্ষেত্রে, ফর থিন সিলিন্ড্রিক্যাল সেল, ঠিক আছে, ফর থিন সেলের জন্য বলে যে টি
শুড বি লেস দেন ইকুয়াল টু ডি বাই 20, এইটা বলে টি শুড বি লেস দেন ইকুয়াল টু ডি বাই 20। এবার আমি কি করব, এই টিটাকে 20 জায়গায় নিয়ে যাবো, 20টাকে এইদিকে চলে যাবো, কোনাকুনি ক্রস গুণ করে দেবো। তাহলে কি হবে, 20 লেস দেন ইকুয়াল টু ডি বাই টি। আমাকে তো ডি বাই টি বার করতে হবে, তাহলে বুঝতে পারছি ডি বাই টি শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 20। আমি আলটিমেটলি কি বলতে পারছি, আলটিমেটলি বলতে পারছি যে ডি বাই টি গ্রেটার দেন ইকুয়াল টু 20, মানে ডি বাই টি এর মান 20 থেকে বড় হতে পারে বা 20 ইকুয়াল হতে পারে। এইটা হচ্ছে আমার অ্যান্সার হবে। ঠিক আছে, মোর দ্যান 20 আর ইকুয়াল টু 20 বোথ আর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই গেল তোমাদের গ্রুপের সমস্ত কোয়েশ্চেন আলোচনা হয়ে গেল। সবার কাছে ক্লিয়ার? এক একটা করলাম আমরা ডায়ামিটার, থিকনেসের সাথে ডায়ামিটার, ওভারঅল ডায়ামিটার, আর নেক্সট করলাম যেটা সেটা হচ্ছে ইন্টারনাল ডায়ামিটারের সাথে থিকনেস। ঠিক আছে, উল্টো। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা নেক্সট স্টেজ চলে যাব, বোঝা গেছে আশা করছি সবার কাছে ক্লিয়ার এতটা অবধি। আমি নেক্সট গ্রুপ বি তে মুভ করব। ক্লিয়ার হলে সবাই রেসপন্স করো ক্লিয়ার। গ্রুপ বি তে ট্রু ফলস আছে, ঠিক আছে? তো ট্রু ফলস গুলো আমি মুখে মুখে বলবো, এবং যদি এক্সপ্লেন করার দরকার পড়ে আমি বলে বলে বেরিয়ে যাব। ঠিক আছে, আর যেটা প্রমাণ করার দরকার মনে হবে সেটা আমি প্রমাণ করব। তো গ্রুপ বি এর প্রথম যে ট্রু ফলসটা নিয়ে অসুবিধা হয়েছিল, গ্রুপ বি এর যে ট্রু ফলসটা নিয়ে প্রথমে অসুবিধা হয়েছে সেটা হচ্ছে 7-এর। ঠিক আছে, 7 নম্বরে ট্রু ফলস কি ছিল, বলে দিয়েছিল যে স্ট্রেংথ অফ এ ম্যাটেরিয়াল, আমি লিখি স্টেটমেন্টগুলো না লিখলে হয়তো বুঝতে পারবে না। বলেছিল যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, strength of materials may be regarded as the statics of deformable or elastic bodies। স্ট্যাটিক্স কথাটার অর্থ হচ্ছে স্থিতিবিদ্যা। ঠিক আছে, মানে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাকে নিয়ে যে আলোচনা সেটাকে বলে স্ট্যাটিক্স। তাহলে বলছে কি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, কোনো একটা ম্যাটেরিয়ালের শক্তি নির্ধারণ করে স্ট্রেংথ। কি স্ট্যাটিক্স অফ ডিফর্মেবল অর ইলাস্টিক বডিজ। হ্যাঁ, এটা ট্রু। স্ট্যাটিক বলতে কোনো একটা ডিফর্মেবল মানে যেটা শেপ বা সাইজ লোড প্রয়োগের ফলে চেঞ্জ করা যায়, সেটাই কোনো একটা ইলাস্টিক বডিজের যে স্ট্যাটিক্স সেটাই হচ্ছে কোনো একটা বস্তুর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। এটা যা স্টেটমেন্ট, এটা মনে রাখবে। ঠিক আছে, যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়, স্ট্যাটিক্স অফ ডিফর্মেবল ইলাস্টিক বডি। স্ট্যাটিক্স বলতে কি কোনো একটা বস্তু স্থির অবস্থায় যখন থাকে তখন তাকে নিয়ে যে আলোচনা বা যে পড়াশুনো সেটাকে বলে স্ট্যাটিক্স। আর ডিফর্মেবল বা ইলাস্টিক বডিজ বলতে জাস্ট শেপ আর সাইজ চেঞ্জ করা যায়। তো এটাই আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের মধ্যে বোঝায়। ঠিক আছে, তো এটা গেল 7 নম্বর, এটা হচ্ছে ট্রু, এটা না বোঝার কিছু ছিল না। ঠিক আছে, 9 নম্বরটা ভালো কোশ্চেন, 9 নম্বরটা খুব ভালো, আমি পড়ে দিচ্ছি। 9 নম্বরটা বলেছিল যে এ স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল উইল রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ ইফ স্ট্রেস টু ইটস প্লাস্টিক লিমিট। লিখেও দিই, বলেছিল কি 9 নম্বরটা তোমরা পরে পড়বে। এ স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল বলেছে, কিন্তু ডিফর্মেবল বা ইলাস্টিক ম্যাটেরিয়াল বলেনি। কিন্তু এ স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল উইল রিটার্ন টু ইটস original shape if stretch to its plastic limit। ঠিক আছে, তো এটা ট্রু। ঠিক আছে, যেহেতু এটা স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল বলতে যেসব ম্যাটেরিয়াল দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়। ঠিক আছে, তো স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল উইল রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ ইফ স্ট্রেস টু ইটস প্লাস্টিক লিমিট। মানে স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালটা ততটা অবধি আমরা জানি। ইলাস্টিক ম্যাটেরিয়াল ক্ষেত্রে কি, ইলাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি ম্যাটেরিয়ালটার ইলাস্টিক লিমিটটা এক্সিড করে যায়, ইলাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, এটা যদি স্ট্রাকচার ম্যাটেরিয়াল না হয়ে ইলাস্টিক ম্যাটেরিয়াল হতো তাহলে ইলাস্টিক ম্যাটেরিয়ালটা ততক্ষণই তার শেপ
পুরোনো শেপে ফিরে আসতো যতক্ষণ না ইলাস্টিক লিমিটটা পেরিয়ে যাচ্ছে। কিন্তু স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি, যতক্ষণ না প্লাস্টিক লিমিটটা পেরিয়ে যাচ্ছে। তাহলে স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল সবসময় প্লাস্টিক লিমিট অবধি তার মানে ধরো একটা স্ট্রাকচার ম্যাটেরিয়াল আছে, সেটাকে তুমি ধরে টানছো, ঠিক আছে, মানে স্ট্রাকচার করতে যেগুলো কাজে লাগে, তো সেটাকে ধরে তুমি ততক্ষণ অবধি তার শেপ চেঞ্জ করতে পারবে, মানে লোড অ্যাপ্লাই করলে বা লোড রিমুভ করে দেওয়ার ফলে তার শেপ চেঞ্জ করতে পারবে কতক্ষণ অবধি না, প্লাস্টিক লিমিট অবধি। আর যদি সেটা ইলাস্টিক ম্যাটেরিয়াল হতো তাহলে এই রেঞ্জটা হয়ে যেত কি ইলাস্টিক লিমিট। যেহেতু এটা স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল তাই প্লাস্টিক লিমিট। এগুলো তোমরা আরো ভালোভাবে পড়বে পরে, যেখানে তোমাদেরকে প্লাস্টিক অ্যানালাইসিস করতে হবে, সেখানে তোমরা ভালো করে পড়বে। তো অনেক ব্যাপার আছে, রিডিস্ট্রিবিউশন অফ মোমেন্ট, হ্যান ত্যান অনেক কিছু আছে, পরে তোমরা জানবে আশা করি, ঠিক আছে। তো অ্যান্সারটা মনে রাখবে ট্রু, স্ট্রাকচার ম্যাটেরিয়াল তাই প্লাস্টিক লিমিট, আর যদি এটা ইলাস্টিক ম্যাটেরিয়াল হতো তাহলে এটা ইলাস্টিক লিমিট, ঠিক আছে। এবার নেক্সট আমরা চলে যাব 12 নম্বর কোশ্চেনে। নেক্সট আমরা চলে যাবো 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনটা ওই একই, তাই আমি লিখবো না, ওই স্ট্যাটিক্স। ইন স্ট্যাটিক্স দ্য মেম্বার্স অফ এ স্ট্রাকচার ওয়ার ট্রিটেড অ্যাজ এ ইলাস্টিক বডি। আমরা আগেই বললাম যে ইলাস্টিক বডি স্ট্যাটিকে আমরা সবসময় যেগুলো নিয়ে কাজ করি সেটা হচ্ছে ইলাস্টিক বডি। তো এটাই বলেছে, ইন স্ট্যাটিক্স দ্য মেম্বার্স অফ এ স্ট্রাকচার আর ট্রিটেড অ্যাজ ইলাস্টিক বডি। তোমরা যদি পড়ো পরবর্তীকালে একটা সাবজেক্ট আছে যে স্ট্রাকচারাল ডাইনামিক্স অ্যান্ড আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং, ওখানে আমাদের বিল্ডিং স্ট্রাকচারকে স্প্রিং এর মতো করা হয়, বিল্ডিং স্ট্রাকচারকে স্প্রিং হিসেবে ট্রিট করা হয়। তো স্প্রিং কি ইলাস্টিক, তো সেই জন্যই যখন কোনো ফোর্স কাজ না করে স্ট্যাটিক্সে সবসময় স্ট্রাকচারকে কি ধরা হয়, স্ট্রাকচারকে ইলাস্টিক বডি হিসেবে ট্রিট করা হয়, ঠিক আছে। ইন স্ট্যাটিক্স দ্য মেম্বার্স অফ এ স্ট্রাকচার ওয়ার ট্রিটেড অ্যাজ ইলাস্টিক বডি। আমি লিখে দিচ্ছি, তাও 12 নম্বরটা। ইন স্ট্যাটিক্স মানে স্থির অবস্থায়, the members of a structure, member of a structure, কোন একটা স্ট্রাকচার, মেম্বার্স অফ এ স্ট্রাকচার, কোন একটা স্ট্রাকচারের মেম্বার বলতে কি বিম, কলাম, স্ল্যাব, ফাউন্ডেশন, মেম্বার্স অফ এ স্ট্রাকচার আর ট্রিটেড অ্যাজ, ওয়ার ট্রিটেড অ্যাজ ইলাস্টিক বডি, ওয়ার ট্রিটেড অ্যাজ ইলাস্টিক বডি। একদম আমি কি বললাম, যখন স্ট্রাকচারাল ডাইনামিক্স এবং আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং বলে বিটেক একটা সাবজেক্ট আছে, সেখানে দেখবে যখন আমরা বিল্ডিং নিয়ে কাজ করব তখন বিল্ডিং এর কম্পোনেন্ট গুলোকে নিয়ে কাজ করব, বিম বা স্ল্যাব, তখন আমি সেগুলোকে স্প্রিং হিসেবে কনসিডার করবো, মানে ইলাস্টিক বডি হিসেবে কনসিডার করব। তো এটা হচ্ছে ট্রু। তো স্ট্রাকচারের যে কোনো ম্যাটেরিয়াল মেম্বারগুলোকে আমরা কি ইলাস্টিক বডি হিসেবে কনসিডার করি, ট্রু। ওখানে আমরা কি হিসেবে কনসিডার করছি, স্প্রিং হিসেবে কনসিডার করছি, ঠিক আছে। স্প্রিং তো ইলাস্টিক বডি। তো এটা গেল 12 নম্বর, এটাও ট্রু, ঠিক আছে। এরপর নেক্সট যে কোশ্চেনটা আছে 16 নম্বর, এটা সোজা ছিল, না পারার কোনো কারণ ছিল না। নেক্সট যে কোশ্চেনটা ছিল 16 নম্বর, কি ছিল, যে সিম্পল স্ট্রেন অফ এনি স্ট্রাকচারাল মেম্বার, simple strain of any structural member is PL by AE with usual notation. এটা বলেছিল ট্রু না ফলস বলো। এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে ফলস। কেন? কারণ স্ট্রেনের সূত্র তো PL by AE নয়, স্ট্রেনের সূত্র তো PL by AE নয়। PL by AE কার সূত্র? ইলংগেশনের সূত্র। তোমাদেরকে আমি পড়িয়েছি ইলংগেশন মানে ডেল এল এর সূত্র, ইলংগেশন ডেল এল সমান PL বাই AE, ঠিক আছে। তো স্ট্রেনের সূত্র তো PL বাই AE নয়, ইলংগেশনের সূত্র হচ্ছে PL বাই AE, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি ফলস। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এরপর নেক্সট আছে 20 নম্বর। 20 নম্বরটাও খুব সোজা কোশ্চেন। স্ট্রেনের সূত্র কি হয়? স্ট্রেনের সূত্র যদি জানতে চাও, সোজা সূত্র, স্ট্রেনের সূত্র কি হয়? স্ট্রেস বাই মডিউলাস অফ ইলাস্টিসিটি, এটা তো জানো তোমরা, ঠিক আছে। স্ট্রেনের সূত্র, স্ট্রেনকে এপসাইলন দিয়ে ডিনোট করি। এতটা অব্দি আশা করছি ক্লিয়ার তোমাদের কাছে। এবার হচ্ছে নেক্সট 20 নম্বর। 20 নম্বরটা কি বলেছিল? 20 নম্বরটা বলেছে যে শিয়ার স্ট্রেস is set up
due to shear stress is set up due to rise or drop in temperature. Shear stress is set up due to rise or drop in temperature. shear stress তো হয় না, তোমাদেরকে আগের দিনই পড়েছি ডিউ টু রাইজ অর ড্রপ ইন টেম্পারেচার জন্য কি স্ট্রেস হয়? থার্মাল স্ট্রেস। তাই এটা কি ফলস, কারণ কি স্ট্রেস সৃষ্টি হয়? থার্মাল স্ট্রেস বা টেম্পারেচার স্ট্রেস। এগুলো তোমাদেরকে আগেও পড়িয়েছি এবং আগের দিনও পড়িয়েছি, ঠিক আছে? এটা গেল ফলস 20 নম্বরটা। এরপর নেক্সট আছে কি 23 নম্বর। 23 নম্বরে একটা প্রুফ আছে যেটা আমি তোমাদেরকে করে দেখাবো আজকে। 23 নম্বরে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমরা জানতে না, তো 23 নম্বরের প্রুফটা আমি তোমাদেরকে করে দেখাবো আজকে সেই জন্য, ঠিক আছে? প্রথমে স্টেটমেন্টটা কি জেনে নি। স্টেটমেন্টটা ছিল যে 23 নম্বরে ম্যাক্সিমাম টেম্পারেচার স্ট্রেস কি, ম্যাক্সিমাম টেম্পারেচার স্ট্রেস সেট আপ, ম্যাক্সিমাম টেম্পারেচার স্ট্রেস সেট আপ in a tapered rod, in a tapered rod is given by, এটা ফর্মুলাটা দেওয়া আছে স্ট্রেস সিগমা সমান ইডি আলফা টি বাই ডি, যেখানে ই হচ্ছে কি, এটা ট্রু, আমি আগে স্টেটমেন্টটা বলে দিলাম, এটা হচ্ছে ট্রু, এই স্ট্রেসটাই সৃষ্টি হয়। তো আমি এটা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? কি করে এলো? ই হচ্ছে কি মডিউলাস অফ ইলাস্টিসিটি, ডি হচ্ছে কি ডায়ামিটার, একটা হচ্ছে লার্জার ডায়ামিটার, একটা হচ্ছে স্মলার ডায়ামিটার, আলফাটা হচ্ছে কি, আলফাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, আর টি হচ্ছে কি টেম্পারেচার চেঞ্জ বা চেঞ্জ ইন টেম্পারেচার। তো ট্যাপার্ড বার কেমন দেখতে হয় তোমরা তো জানো সবাই, ট্যাপার্ড বার আমি পড়িয়েছিলাম, যার একদিকে ডায়ামিটার বড় আর একদিকে ডায়ামিটারটা ছোট। তো আমি ধরো এঁকে দেখাচ্ছি ট্যাপার্ড বার। ট্যাপার্ড বার এরকম হয়তো দেখতে, এই দিকের ডায়ামিটার আমি ধরে নিলাম স্মল ডি ছোটটা, আর বড়টা ধরে নিলাম ক্যাপিটাল ডি, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কি ট্যাপার্ড বার। এই ট্যাপার বারের আমাকে কি বার করতে হবে? টেম্পারেচার স্ট্রেস বার করতে হবে। এই ট্যাপার বারের আমাকে টেম্পারেচার স্ট্রেস বার করতে হবে। তো ট্যাপার্ড বারের দু রকম কন্ডিশন আছে, একটা হয় নিজের ওয়েটের জন্য একটা ইলংগেশন হবে, আর একটা হচ্ছে টেম্পারেচার স্ট্রেসের জন্য ইলংগেশন হবে, তাই তো? তো প্রথমে আমি লিখছি ইলংগেশন বা চেঞ্জ ইন লেন্থ ডিউ টু থার্মাল স্ট্রেস, ডেল এল ডিউ টু কি থার্মাল স্ট্রেস, আমি টিএইচ লিখলাম, ডেল এল ডিউ টু টিএইচ কেন লিখলাম? থার্মাল স্ট্রেসের জন্য। তো ডেল এল থার্মাল স্ট্রেসের জন্য ডেল এল এর মান কি হয়? ডেল এল এর মান তোমাদেরকে আগে পড়িয়েছি, ডেল এল সমান হয় কি থার্মাল স্ট্রেসের ক্ষেত্রে ডেল এল এর মান হয় এল আলফা টি, এল আলফা টি ফর্মুলা আমি পড়িয়েছিলাম। ডেল এল কত হয় থার্মাল স্ট্রেসের জন্য? এল আলফা টি। এল হচ্ছে কি এই ট্যাপার্ড বারের লেন্থ, এই ট্যাপার্ড বারের লেন্থ হচ্ছে এল, আলফা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, আর টি হচ্ছে কি চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে? এটা গেল ডেল এলটা কার জন্য? থার্মাল স্ট্রেসের জন্য। আর একটা ডেল এল কিসের জন্য হয়? নিজস্ব ওয়েটের জন্য হয়, আমি লিখে দিলাম ওন ওয়েট। ট্যাপার্ড বারের নিজস্ব ওয়েটের জন্য কি ইলংগেশন হয়? এই একটা বড় ফর্মুলা ছিল, মনে করে দেখো, যদি আমি পি লোড অ্যাপ্লাই করি তাহলে কি আমার ট্যাপার্ড বারের ইয়ে কি হয়? ইলংগেশনের ফর্মুলা কি হয়? 4PL বাই পাই ডিটি, 4PL বাই পাই ডিডি, যেখানে পি হচ্ছে কি অ্যাপ্লাইড লোড, 4টা একটা সংখ্যা, এল হচ্ছে ট্যাপার্ড বারের লেন্থ, পাই হচ্ছে 3.14, ই হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি, ডি হচ্ছে বড় ডায়ামিটারটা, স্মল ডি হচ্ছে ছোট ডায়ামিটারটা, ঠিক আছে? এবার দুটোই তোমার ডেল এল, দুটোই হচ্ছে আমার কি চেঞ্জ ইন লেন্থ বা ইলংগেশন। তাহলে আমি 1 আর 2কে ইকুয়েট করতে পারি, 1 আর 2কে ইকুয়েট করতে পারি, কারণ লেফট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল, রাইট হ্যান্ড সাইড দুটো ইকুয়েট করতে পারি। তো ইকুয়েটিং 1 and 2 উই গেট কি পাবো? 1 নম্বরে কি আছে? ডেল এল সমান এল আলফা টি, লিখে দিলাম। 2 নম্বরে কি আছে? 4PL বাই পাই ডিডি, এল এল কেটে দিলাম প্রথমে, ঠিক আছে? তো সেখান থেকে আমি পি এর মান পাবো, পি এর মান বার করবো। পি বলতে আমার লোডটা, লোডের মান পেলাম কি
পাই ই ডি ডি আলফা টি বাই 4। আমি এটা কি পেয়ে গেলাম, পি এর মান পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে কি, আমাকে স্ট্রেস বার করতে হবে। আমি লোডের মান জেনে গেছি, এরিয়ার মান জানি, তাহলে স্ট্রেস সমান কি হয়, লোড বাই এরিয়া করে দিই। স্ট্রেস সমান কি হয়, লোড বাই এরিয়া। তো স্ট্রেস সিগমা সমান কি লিখতে পারি, পি বাই এ। পি এর মান কত বসিয়ে দিই, পাই ই ডি ডি আলফা টি বাই 4। এরিয়া, এরিয়া কি হবে, পাই বাই 4 ইন্টু স্মল ডি স্কোয়ার। এই ট্যাপার্ড বারের যখন এরিয়া নিতে হয় না, তখন ছোট ডিটাকে কনসিডার করতে হয় সবসময়, ঠিক আছে। তো পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে এটা অ্যান্সার পড়ে থাকবে ই ডি আলফা টি বাই ডি, যেটা আমি আগে লিখে দিয়েছিলাম, ই ডি আলফা টি বাই ডি। এই 4 4 কেটে যাবে, এখানে ডিডি কেটে যাবে, ই ডি আলফা টি বাই ডি, এখানে এই ডিডি কেটে যাবে, একটা ডি একটা ডি। তা দেখো উপরে কি পড়ে যাচ্ছে, উপরে পড়ে যাচ্ছে ই ডি আলফা টি, আর এই পাই পাই কেটে যাচ্ছে, ই ডি আলফা টি, আর নিচে কে পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে স্মল ডিটা, ঠিক আছে। তো এই গেল আমার ট্যাপার্ড বারের ক্ষেত্রে সিগমার ফর্মুলা, ঠিক আছে। ট্যাপার্ড বারের ক্ষেত্রে থার্মাল স্ট্রেসের ফর্মুলা। সিগমাটা কিসের জন্য, এটা হচ্ছে থার্মাল স্ট্রেস, মানে ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আরও তোমাদেরকে এর আগে যেগুলো নর্মাল মানে প্রিজমেটিক বারের জন্য তোমাদেরকে পড়িয়েছিলাম, সেগুলো আশা করছি তোমাদের মনে আছে, তবু আমি আরেকবার লিখে দিচ্ছি। প্রিজমেটিক বার বলতে যার ইয়ার এইটা সেম, মানে এইরকম কোনো বারের জন্য, যার এরকম কোনো বারের জন্য, মানে প্রিজমেটিক বার মানে ইআইটা থ্রু আউট দ্য ক্রস সেকশন সেম, সেটাকেই বলে প্রিজমেটিক বার, আমি আগে পড়িয়েছি। তো এইরকম বারের জন্য ডেল এল এর মান কি হয়, ডেল এল এর মান এল আলফা টি হয়, মানে চেঞ্জ ইন লেন্থ এল আলফা টি হয়। স্ট্রেসের মান কি হয়, স্ট্রেসের মান হয় ই আলফা টি। আর স্ট্রেনের মান কি হয়, স্ট্রেনের মান মানে ডেল এল বাই এল। ডেল এল এর মান কত পেয়েছি, এল আলফা টি, আর এল 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 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি আলফা টি। তো এই ফর্মুলাগুলো কি ইম্পর্টেন্ট, ডেল এল সমান কি হয় এল আলফা টি, এটা ক্ষেত্রে কত ই আলফা টি, আর এটা ক্ষেত্রে স্ট্রেনের মান কত হয় আলফা টি, ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার তাহলে, আশা করছি ক্লিয়ার। এত দূর অব্দি ক্লিয়ার সবার কাছে। এটা কার জন্য, প্রিজমেটিক বারের জন্য। এবার আমরা গ্রুপস, না গ্রুপ বি এর দুটো বাকি আছে, সেই দুটো বলে দেবো, 34 আর 41। ওকে, ক্লিয়ার তাহলে। নেক্সট হচ্ছে 34 আর 41। 34টাকে দেখি, 34টা আগে দেখি, 34টা কি বলেছে। 34টা আমি এখনই আজকে প্রথমেই পড়ালাম, লিখেছে যে স্ট্রেস ইজ ডাইরেক্টলি, কি দিয়েছে, স্ট্রেস ইজ ডাইরেক্টলি proportional, stress is directly proportional to strain, stress is directly proportional to strain within elastic limit। তো আজকেই পড়লাম এটা হচ্ছে কি ফলস, কারণ কি স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন উইদিন ইলাস্টিক লিমিট নয়, উইদিন কি প্রপোর্শনাল লিমিট, আজকেই পড়ালাম, এটা মাথায় রাখবে ভালো করে, এটাই হচ্ছে আমার হুকস ল, ঠিক আছে। এটা হলো 34, আর এরপর হচ্ছে 41। 41টা লিখছি না, মুখে বলে দিচ্ছি। 41টা বলেছে ইফ এ হলো সিলিন্ডার, হলো সিলিন্ডার, তাহলে হলো সিলিন্ডারের ক্রস সেকশনটা ধরো আঁকি। হলো সিলিন্ডারের ক্রস সেকশন তো এরকম, ধরো এটা হলো সিলিন্ডারের ক্রস সেকশন, ঠিক আছে। ইফ এ হলো সিলিন্ডার কন্টেনিং ফ্লুইড, এর মধ্য দিয়ে কি যাচ্ছে, ফ্লুইড যাচ্ছে মানে তরল যাচ্ছে, আন্ডার প্রেসার, গতিতে যাচ্ছে, একটা ফ্লুইডটা গতিতে গেলে তার মধ্যে একটা প্রেসার কাজ করবে, বাস্ট অ্যাট অল, যদি বাস্ট করে যায় মানে ফেটে যায়, ইট উইল বি বাস্ট ইনটু টু সেমি সিলিন্ডার, এটা দুটো
অর্ধগুলোকে ভাগ হয়ে যাবে, মানে এইভাবে বাস্ট করবে। বাস্ট করলে কি ওপরের একটা পোর্শন হয়ে যাবে, নিচের একটা পোর্শন হয়ে যাবে। হ্যাঁ, এটা কারেক্ট। আমি তোমাদেরকে যখন পড়িয়েছিলাম সার্কামফারেন্সিয়াল স্ট্রেস এবং হুপ স্ট্রেস তখন দেখিয়েছিলাম যেটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ডিউ টু টেনসাইল, যেহেতু টেনসাইল স্ট্রেস কাজ করবে তাই এটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে এভাবে। ঠিক আছে, টেনসাইল স্ট্রেস কাজ করে। তো এটা হচ্ছে ট্রু। আমার এটা ছিল কত, আমার এটা ছিল 41 নম্বর। 41 হচ্ছে ট্রু। বলেছে যদি একটা হলো সিলিন্ডারের মধ্য দিয়ে ফ্লুইড যায় এবং সেটা যদি কোনো রকম ভাবে যদি বাস্ট করে তাহলে তাহলে দুটো দুটো সেমি সিলিন্ডারে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, দুটো সেমি সিলিন্ডারে ভাগ হয়ে যাবে, দুটো অর্ধগুলোকে ভাগ হয়ে যাবে। সেমি সিলিন্ডার ধরো যদি এটা সিলিন্ডার হতো এরকম, এটা যদি তার এরকম হতো তাহলে এটা পারপেন্ডিকুলারলি এভাবে দুভাগে ভাগ হয়ে যেত এবং ক্রস সেকশনগুলো এইভাবে দেখতে হতো। ঠিক আছে, এরকম একটা ছবিও আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম যখন হুপ স্ট্রেস সার্কামফারেন্স স্ট্রেস পড়িয়েছিলাম। তো ছবিটা দেখলে তোমরা আরো বুঝতে ক্লিয়ার হবে। ঠিক আছে, দুটো পার্টে ভাগ হয়ে যাবে। তো এটা হচ্ছে ট্রু। এটা গেল 41 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এরপর আমরা চলে যাব গ্রুপ সি তে। গ্রুপ সি। ঠিক আছে, গ্রুপ সি এর প্রথম কোশ্চেন যেটা আছে সেটা আমি আগের দিন করিয়েছি, তাই আমি লিখবো না, জাস্ট মুখে বলে এগিয়ে যাব। ঠিক আছে, আগের দিন আমি করিয়েছি। গ্রুপ সি এর 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে আমি পড়ে দিচ্ছি। বলেছে when two parts are joined by bolt and one part is tightened on the other, stresses set up in the bolt। আমি আগের দিন পড়েছিলাম যখন কোনো একটা বোল্টকে কোনো একটা বিয়ারিং প্লেট বা নাট দিয়ে টাইট করা হবে, তখন বোল্টটার মধ্যে কি স্ট্রেস সৃষ্টি হবে? টেনসাইল স্ট্রেস হবে বলেছিলাম তো। আর যখন লুজেন আপ করা হবে তখন কি স্ট্রেস সৃষ্টি হবে? কম্প্রেসিভ স্ট্রেস। তো আগের দিন আমি যেহেতু পড়েছি তাই অ্যান্সারটা কি হবে? দ্য বোল্ট ইজ আন্ডার টেনশন বা দ্য স্ট্রেস সেট আপ ইন দ্য বোল্ট ইজ টেনসাইল। ঠিক আছে, তো অ্যান্সারটা কি হবে? টেনসাইল। আগের দিন আমি এটা পড়িয়েছি। ঠিক আছে, এটা ছিল 4 নম্বর কোশ্চেন। এবার নেক্সট হচ্ছে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে? 8 নম্বর কোশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে ফ্যাক্টর অফ সেফটি, এফওএস লিখলাম, ফ্যাক্টর অফ সেফটি ইজ সাচ সিলেক্টেড। এটা মনে রাখবে, স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, এটা মনে রাখবে। ফ্যাক্টর অফ সেফটি মানে এটা এক্সপেরিমেন্টাল স্টেটমেন্ট, এক্সপেরিমেন্ট করে বার করা হয়েছে যে ফ্যাক্টর অফ সেফটি ইজ সাচ সিলেক্টেড দ্যাট ওয়ার্কিং স্ট্রেস ইজ লেস দেন। বলেছে ফ্যাক্টর অফ সেফটি কিভাবে সিলেক্ট করতে হবে? ফ্যাক্টর অফ সেফটিকে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে ওয়ার্কিং স্ট্রেসটা সবসময় স্ট্রেস অ্যাট প্রপোর্শনাল লিমিটের থেকে কম হয়। কার থেকে? স্ট্রেস অ্যাট প্রপোর্শনাল লিমিটের থেকে কম হয়। ঠিক আছে, স্ট্রেস অ্যাট প্রপোর্শনাল লিমিট মানে যেখানে স্ট্রেস স্ট্রেনের সাথে সমানুপাতিক সেই লিমিটের থেকে সবসময় যেন ফ্যাক্টর অফ ওয়ার্কিং স্ট্রেস কম হয়, তবেই ফ্যাক্টর অফ সেফটিটা আমার সুটেবল থাকবে। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। তো ফ্যাক্টর অফ সেফটি ইজ সাচ সিলেক্টেড দ্যাট ওয়ার্কিং স্ট্রেস, যদি এটা করা হয় স্ট্রেস এর প্রপোর্শনাল লিমিটের থেকে কম করা হয় তবেই ফ্যাক্টর অফ সেফটিটা সুটেবল ফ্যাক্টর অফ সেফটি থাকবে। মানে ফ্যাক্টর অফ সেফটি বলতে কি, ভয়টা কমে যাবে, স্ট্রাকচারটা সেফ হবে। ঠিক আছে, এটা গেল আমার 8 নম্বর কোশ্চেন। এরপর নেক্সট যে কোশ্চেনটাই যাব সেটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন এর আগে পড়িয়েছি তাই আমি বলে দেবো। এর আগে একদম ডায়াগ্রাম এঁকে বারবার বলা হয়েছে। 20 নম্বর কোশ্চেনটা বলেছিল দ্য রেশিও অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইন কেস অফ মাইল্ড স্টিল। কি? স্ট্রেস স্ট্রেনের রেশিও মাইল্ড স্টিলের জন্য কি থাকে? আপ টু প্রপোর্শনাল লিমিট। দ্য রেশিও 20 নম্বর কোশ্চেনটা এরকম আছে, দ্য রেশিও অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইন কেস অফ মাইল্ড স্টিল ইজ ড্যাশ আপ টু প্রপোর্শনাল লিমিট। কি কনস্ট্যান্ট থাকে তো? স্ট্রেস স্ট্রেনের যে ইয়েটা লিনিয়ার থাকে তো, মানে কনস্ট্যান্ট থাকে তো। তো অ্যান্সার হয়ে যাবে কি আমার? কনস্ট্যান্ট। মাইল্ড স্টিলের জন্য স্ট্রেস স্ট্রেনের যে রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকে। কতটা অবধি? না প্রপোর্শনাল লিমিট অবধি। আমি ছবি এঁকে দেখিয়েছিলাম, কি ছিল? স্ট্রেট লাইন ছিল একটা, প্রপোর্শনাল লিমিট অবধি স্ট্রেট লাইন ছিল। এরকম করে যদি এটা অরিজিন হয়, এটা যদি স্ট্রেস প্রপোর্শনাল লিমিট অবধি
এটা স্ট্রেট লাইন ছিল, তো এটা হয়ে যাবে কি অ্যান্সার, এটা হয়ে যাবে কনস্ট্যান্ট অ্যান্সার। ঠিক আছে, লিনিয়ার, মানে স্ট্রেস যে হারে বাড়ছে স্ট্রেনও সে হারে বাড়ছে, স্ট্রেস যে হারে বাড়ছে স্ট্রেনও সে হারে বাড়ছে, তো এই জন্য এটা কি কনস্ট্যান্ট। ঠিক আছে, আপ টু প্রপোর্শনাল লিমিট, তো অ্যান্সার হয়ে যাবে কি কনস্ট্যান্ট। এটা 20 গেল। এরপরে যেটা ছিল সেটা অ্যান্সারটা ভুল ছিল, সেই জন্য হয়তো অবতর বুঝতে অসুবিধা হয়েছে, তপব্বতর এগুলো কোশ্চেন। ঠিক আছে, হ্যাঁ আলটিমেট স্ট্রেসও অ্যান্সার হতে পারে, একদম ওয়ার্কিং স্ট্রেস আমি বলতে ভুলে গেছিলাম, ওয়ার্কিং স্ট্রেস লেস দেন আলটিমেট স্ট্রেস, একদম ওয়ার্কিং স্ট্রেস বা ওয়ার্কিং লোড থাকলে আলটিমেট লোড বলতে পারতে, বা এক কথায় আলটিমেটও হতে পারে বা অ্যালাউবেল স্ট্রেসও বলতে পারো। ঠিক আছে, আলটিমেট স্ট্রেসও বলতে পারো, অ্যালাউবেল স্ট্রেসও বলতে পারো। ঠিক আছে, এই অ্যান্সারটা তিনটে অ্যান্সার হতে পারে, ওয়ার্কিং স্ট্রেস ইজ লেস দেন স্ট্রেস অ্যাট প্রপোর্শনাল লিমিট, একটা হতে পারে আলটিমেট স্ট্রেস, আর একটা হতে পারে স্ট্রেস অ্যালাউবেল স্ট্রেস। ঠিক আছে, ঠিক আছে, তিনটের থেকে কম হতে পারে ওয়ার্কিং স্ট্রেস, তাহলে তিনটে মনে রাখবে, ওয়ার্কিং স্ট্রেস শুড বি লেস দেন কি আলটিমেট স্ট্রেস, অ্যালাউবেল স্ট্রেস আর স্ট্রেস এর প্রপোর্শন লিমিট, যদি তিনটেই কাজ করে তাহলে সুটেবল ফ্যাক্টর অফ সেফটি আমার পাওয়া যাবে। ঠিক আছে, আর এবার আমি চলে যাব নেক্সট 35 নম্বর কোশ্চেনটা। তো 35 নম্বর কোশ্চেনটা তো অবতর অসুবিধা হয়েছিল বুঝতে পেরেছি, কারণ 34-এর অ্যান্সারটা 35-এ দেওয়া ছিল, 35-এর অ্যান্সারটা 34-এ দেওয়া ছিল। তো কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা এরকম ছিল, দ্য পয়জন রেশিও, কি ছিল কোশ্চেনটা, কোশ্চেনটা ছিল যে দ্য পয়জন রেশিও অফ এ ম্যাটেরিয়াল ইজ এক্সপ্রেসড বাই, পয়জন রেশিওকে কিভাবে এক্সপ্রেস করা হয়, তো আমরা সবাই জানো পয়জন রেশিওকে মিউ দিয়ে এক্সপ্রেস করি, এবং মিউ সমান আমরা কি জানি, ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন, সেই প্রথম দিন থেকে পড়ে আসছি, ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন, তাহলে অ্যান্সার হবে কি ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন সমান কি জানি, চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন, আর লিনিয়ার স্ট্রেন মানে কি চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, এটা আমরা প্রথম দিন থেকে পড়ে আসছি। ঠিক আছে, এবার যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে এখনই লিখিয়ে দেবো, এই যে আমি তো লিখে দিলাম মিউ সমান ডি মাইনাস ডি, এটা গেল, এই এর সাথে একটা পার্ট তোমরা লিখে রাখো এখনই, বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য পয়জন রেশিওর মান, বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য পয়জন রেশিওর মান। ঠিক আছে, এক্সট্রা পার্ট একটু করিয়ে দিয়ে জায়গাটার জন্য, বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য পয়জন রেশিওর মান লিখে রাখো। ঠিক আছে, তো 35-এর অ্যাডিশনাল লিখে রাখো, একদিকে হেডিং করো পয়জন রেশিও, পয়জন রেশিও, আর একদিকে হেডিং করো ম্যাটেরিয়াল, লিখতে থাকো। প্রথমটা লেখো 0.02 থেকে 0.03, তারপরটা লেখো 0.1 থেকে 0.2, সরি 0.1 থেকে 0.2, তারপর লেখো 0.2 থেকে 0.3, তারপর হচ্ছে 0.27 থেকে 0.3 বা 0.30, একই ব্যাপার, 0.3 লিখে দাও। তারপর লেখো 0.3, সরি 0.2 থেকে 0.3, 0.27 থেকে 0.3, 0.3 হলো, তারপর হচ্ছে 0.33, তারপর হচ্ছে 0.33 টু 0.36, তারপর হচ্ছে 0.34, 0.40, ফাইনালি হচ্ছে 0.45 থেকে 0.50। মেটেরিয়ালগুলোর নাম লিখে নাও এক এক করে, প্রথমটা হচ্ছে গ্লাস, তারপরটা হচ্ছে কংক্রিট, আমি লিখে দিচ্ছি গ্লাস, কংক্রিট, কাস্ট আয়রন স্টিল, কাস্ট আয়রন স্টিল, রট আয়রন, রট আয়রন, তারপরটা হচ্ছে অ্যালুমিনিয়াম কপার, অ্যালুমিনিয়াম কপার, ব্রাস অ্যান্ড ব্রোঞ্জ, ব্রাস অ্যান্ড ব্রোঞ্জ, নাইলন, ফাইনালি এটা হচ্ছে রাবার। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার লিস্টটা, তো এটা পড়ে নেবে, আসে যদি দিয়ে যায় পরীক্ষায় তখন করতে পারবে, সেই জন্য আমি লিস্টটা করিয়ে দিলাম।
কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই 10টা মান মনে রাখার চেষ্টা করবে, যদি পারো, না পারো তো করার দরকার নেই। ঠিক আছে, পরপর সিরিয়ালি আছে, চেষ্টা করো মনে রাখার, না পারলে করার দরকার নেই। ঠিক আছে, তবু লিখে রাখলাম, মাঝে মাঝে পরীক্ষায় দেয়, খুব রেয়ার। এরপর নেক্সট 38, নেক্সট যেটা করাবো 38। ঠিক আছে, আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। নেক্সট আমি বুঝলাম 38। থার্টি এইট কি বলেছে? বলেছে কি বলেছে? মাইল স্টিল, মাইল স্টিল বিলংস টু ড্যাশ কার্বন স্টিল। মাইল স্টিল আমি আগের দিন তোমাদেরকে পড়িয়েছি। মাইল স্টিল বিলংস টু, বলেছিলাম, ড্যাশ কার্বন স্টিল। কি কার্বন স্টিল বলেছিলাম? মাইল স্টিল লো কার্বন স্টিল। আগের দিন বলেছিলাম, দেখো, বলেছিলাম যে যখন আমি লেখাচ্ছিলাম যে ডাকটাইল ম্যাটেরিয়াল বা মাইল স্টিল টেনশন টেস্ট, তখনই লিখেছিলাম যে লো কার্বন স্টিলের টেনসাইল টেস্ট। তো মাইল স্টিল হচ্ছে লো কার্বন স্টিল। তো কত কার্বন থাকে তার জন্য এটাকে লো কার্বন বলা হয়, লো কার্বন স্টিল। এটার মধ্যে কার্বন থাকে, সি থাকে, মানে কার্বন 0.1 থেকে 0.25%। ঠিক আছে, 0.1 থেকে 0.25%। তো এরকম একটা ছক করে নাও যে যে কোন স্টিলে কত কার্বন থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমি ছকটা করে দিচ্ছি। একদিকে লেখো ম্যাটেরিয়াল, আর একদিকে হচ্ছে পার্সেন্টেজ অফ কার্বন। অন্য পরীক্ষায় আসতে পারে। তো রট আয়রন, 4 ধরনের আয়রন হয়, রট আয়রন, মাইল স্টিল, রট আয়রন, মাইল স্টিল, হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, আর কাস্ট আয়রন, কাস্ট আয়রন। ঠিক আছে, এই চারটের মান মনে রাখবে। প্রথমটার জন্য হচ্ছে লেস দেন 0.1%, তারপরটা হচ্ছে 0.1 থেকে 0.25%, তারপরটা হচ্ছে 0.55 থেকে 0.95%, আর তারপরটা হচ্ছে 2 থেকে 4%। ঠিক আছে, এটা হচ্ছে আমার কার্বনের লিস্ট। এবার মনে রাখবে, আমি যত নিচ থেকে ওপর থেকে নিচের দিকে যাব, মানে রট আয়রন থেকে কাস্ট আয়রনের দিকে যাব, কোন থেকে? রট আয়রন থেকে কাস্ট আয়রনের দিকে যাব, তত আমার ডাক্টিলিটি কমবে। মানে রট আয়রনের ডাক্টিলিটি সব থেকে বেশি, মাইল স্টিলের তার থেকে কম, হাই কার্বন স্টিলের তার থেকে কম, আর সব থেকে কম কি? কাস্ট আয়রনের সব থেকে কম। তাহলে যত আমি নিচের দিকে যাব, অ্যারোটা নিচের দিকে দিলাম, ওই জন্য কি কমছে? ডাক্টিলিটি কমছে, ডাক্টিলিটি ডিক্রিজেস, ডাক্টিলিটি ভ্যালু কমছে। ঠিক আছে, ডাক্টিলিটি ডিক্রিজেস। আর কি কি বাড়ছে? যত উপর থেকে আমি নিচের দিকে যাব, স্ট্রেংথ, ব্রিটিলনেস, হার্ডনেস বাড়ছে। অ্যান্ড স্ট্রেংথ, ব্রিটিলনেস অ্যান্ড হার্ডনেস, হার্ডনেস ইনক্রিজেস। ঠিক আছে, তাহলে মনে রাখবে, যত আমি ওপর থেকে নিচের দিকে যাব, আমার ডাক্টিলিটি ভ্যালুটা কমবে, আর স্ট্রেংথ, ব্রিটিলনেস, হার্ডনেস বাড়বে। তাহলে কাস্ট আয়রনের সব থেকে স্ট্রেংথ বেশি, ব্রিটিলনেসও বেশি, এবং হার্ডনেসও বেশি। ঠিক আছে, এই গেল আমার এই ছকটা, এটা ভালো করে মনে রাখবে। এটা কি মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, এটা মুখস্থ রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবে। আর আগেরটাও পারলে মুখস্থ রাখার চেষ্টা করবে, পয়জন রেশিওটা পারলেও মুখস্থ রাখার চেষ্টা করবে, মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। আর এটা তো অবভিয়াসলি মুখস্থ করবে। ঠিক আছে, এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে 39 নম্বর কোশ্চেন। 39 নম্বর কোশ্চেন, 39 নম্বর কোশ্চেন। ক্লিয়ার এতটা অবধি আশা করছি। উনচল্লিশ নম্বর কোশ্চেন কি বলেছে দেখো,
39 নম্বর কোশ্চেনটা বলেছে যে ব্রিনেল নাম্বার অফ এ মেটাল অর অ্যান অ্যালয় ইজ এ মেজার অফ ইটস, আমি লিখে দিচ্ছি কি বলেছে, ব্রিনেল নাম্বার অফ এ মেটাল or Brinell number of a metal or an alloy বলতে সংকর ধাতু, মেটাল বলতে ধাতু, or an alloy is a measure, কিসের মাপ করে, measure of its, এটা তোমরা করনি, আমরা করেছি, ঠিক আছে বিটেকে, হার্ডনেস মেজার করে। ব্রিনেল নাম্বার, ব্রিনেল হার্ডনেস টেস্ট হয় একটা, কি করে, ব্রিনেল হার্ডনেস টেস্ট। তাহলে হার্ডনেস টেস্ট কার মধ্যে করি, ব্রিনেল নাম্বার, টেস্টের নাম হয় কি, ব্রিনেল হার্ডনেস টেস্ট। তো ব্রিনেল হার্ডনেস টেস্ট সম্পর্কে একটু জেনে নাও, ঠিক আছে, ব্রিনেল হার্ডনেস টেস্ট সম্পর্কে একটু জেনে নাও, ব্রিনেল হার্ডনেস টেস্ট, ঠিক আছে, সম্পর্কে একটু জেনে নাও। ব্রিনেল হার্ডনেস টেস্ট is used for checking the hardness of a material. Brinell hardness test is used for checking the hardness of material. ম্যাটেরিয়ালের হার্ডনেস চেক করতে ইউজ করা হয় কি, ব্রিনেল হার্ডনেস টেস্ট, ঠিক আছে। এই ব্রিনেল হার্ডনেস টেস্টে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখবে, ব্রিনেল হার্ডনেস নাম্বার, কারণ টেস্টটা তো তোমরা জানতে পারবে না, অনেক বড় টেস্ট, তো তার জন্য একটা ফর্মুলা মনে রাখবে, আমি বলে দিচ্ছি। ধরো একটা মেশিনের মতো থাকে, তো ওই মেশিনে একটা বল লাগানো থাকে, ঠিক আছে, বলটাকে বলে ইনডেন্টার, ওই ইনডেন্টারটাকে তলায় একটা এরকম ইয়ের মতো সেটআপের মতো থাকে, তার মাঝখানে মেশিনটাকে ভরা হয়, আর ওই বলটাকে ওই পেসিমেন্টের উপরে লাগানো হয়, নিয়ে লোড প্রয়োগ করা হয়, তো এই ইনডেন্টারের সাহায্যে লোড প্রয়োগ করা হয়। তো ওটা ওই সাহায্যে আমার কি, ওই ইনডেন্টারটা যত মাপ দেয় সেই লোড বা এরিয়া করে আমি ব্রিনেল হার্ডনেস নাম্বার পাই। তো ব্রিনেল হার্ডনেস নাম্বারের ফর্মুলাটা মনে রাখবে, যে পি বাই পাই ডি বাই 2 ইন্টু ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। ব্রিনেল হার্ডনেস নম্বরের ফর্মুলা এইটা, পি বাই পাই ডি বাই 2 মাইনাস পি বাই পাই ডি বাই 2 ইন্টু ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, হচ্ছে ব্রিনেল হার্ডনেস নম্বরের ফর্মুলা। যেখানে বি কি, যেখানে বি হচ্ছে স্ট্যান্ডার্ড লোড ইন কেজি, ডি হচ্ছে কি ডায়া অফ স্টিল বল ইন মিলিমিটার, আর স্মল ডি ডায়া অফ ইনডেন্টার, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি, পিটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড লোড কিসে, কেজিতে, ডি হচ্ছে কি, ডি হচ্ছে ডায়া অফ স্টিল বল, একটা বল থাকে, একটা ইনডেন্টার থাকে, ডায়া অফ স্টিল বল, মিলিমিটারে নেওয়া হয়, আর স্মল ডি হচ্ছে ডায়া অফ ইনডেন্ট, এটা হয় কত, মিলিমিটার। এই ডায়া অফ ইনডেন্টটা জেনারেলি 10 মিলিমিটার ডায়ামিটার হয়, ঠিক আছে, 10 মিলিমিটারে বল হয়, ঠিক আছে। তো এটা গেল ব্যাপার, এটা গেল ব্রিনেল হার্ডনেস টেস্ট, ঠিক আছে। তো এটা গেল ব্রিনেল হার্ডনেস টেস্ট, এই ফর্মুলাটা মনে রাখবে, আর হার্ডনেস টেস্টের জন্য ব্রিনেল হার্ডনেস টেস্ট করা এটা মনে রাখবে, ঠিক আছে। এরপর লাস্ট দুটো কোশ্চেন যেটা আছে 40 আর 41, আমি আগে পড়িয়েছি, তাই আমি মুখে বলে দেবো, যেহেতু আমি ওই দুটো ভালোভাবে যখন ডায়াগ্রামেকে ব্যাখ্যা করেছিলাম, ডায়াগ্রামেকে 40 আর 41 বলে দিয়েছি, আমার আগে মনে থাকলে তখনই বলে দিতাম, তো একবার বলে দিচ্ছি। বলেছে ইন দ্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দ্য পয়েন্ট অফ সাডেন লার্জ এক্সটেনশন ইজ দ্য নোন অ্যাজ দ্য ড্যাশ পয়েন্ট। তো আমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা যদি দেখি, এরকম যাই, এরকম করে, এরকম ইল্ডিং, এরকম করে ফিনিশ হয়। বলেছে ইন দ্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দ্য, আমি কত নম্বর করছি, 40 নম্বর, দ্য পয়েন্ট অফ সাডেন এক্সটেনশন, পয়েন্ট বলছে কোন পয়েন্টে সাডেন এক্সটেনশন হয়, আমাকে পয়েন্ট বার করতে বলেছে, কিন্তু কোনো রিজিয়ন বলেনি, যদি পয়েন্ট বলেছে তাই সাডেন এক্সটেনশন কিন্তু এই পয়েন্টটাই হচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু এই পয়েন্টটা হচ্ছে, প্রথম যে এক্সটেনশনটা হচ্ছে তখন এই পয়েন্টটা হচ্ছে, তাই তো। তো এই পয়েন্টটাকে আমি কি বলেছিলাম, এই পয়েন্টটাকে বলেছিলাম আপার ইল পয়েন্ট। তো আমার পয়েন্ট অফ সাডেন এক্সটেনশন প্রথম কোথায় হচ্ছে, আপার ইল পয়েন্ট, ঠিক আছে,
আপার হিল পয়েন্ট, আমার অ্যান্সার হয়ে যাবে কি আপার হিল পয়েন্ট। ঠিক আছে, পয়েন্ট অফ সাডেন এক্সটেনশন। প্রথমে তো স্ট্রেট লাইনই ছিল, প্রথমে স্ট্রেট লাইন ছিল, তারপরে সাডেন এক্সটেনশন। কোথায়? আপার হিল পয়েন্টে হচ্ছে। এবার যদি বলতো ওটা পয়েন্ট না বলে যদি বলে তো রিজিয়ন, যদি বলতো ইন স্টেশন ডায়াগ্রাম দ্য পয়েন্ট অফ সাডেন লার্জ ইজ এক্সটেনশন, পয়েন্ট অফ সাডেন লার্জ এক্সটেন্স, দ্য পয়েন্ট না বলে যদি বলতো ইন দ্য স্টেশন ডায়াগ্রাম দ্য রিজিয়ন অফ সাডেন লার্জ এক্সটেনশন, যদি কথাটা পয়েন্ট না বলে রিজিয়ন বলতো, তাহলে আমি বলতাম স্ট্রেন হার্ডেনিং। এই পার্টটা, এই পার্টটা আলটিমেট স্ট্রেসের আগে, এই পার্টটা কি বলতাম? স্ট্রেন হার্ডেনিং পার্টটা, এই পার্টটা স্ট্রেন হার্ডেনিং। ঠিক আছে, রিজিয়ন বললে আমি কি বলতাম? স্ট্রেন হার্ডেনিং। যেহেতু পয়েন্ট বলেছে তাই আপার হিল পয়েন্ট, আর রিজিয়ন বললে কি বলতাম? স্ট্রেন হার্ডেনিং। ঠিক আছে, তো আমাদের যে পয়েন্ট বলেছিল তাই আপার হিল পয়েন্ট হলো। আর লাস্টলি 41, যেটা আমি পড়িয়ে দিয়েছি, প্রুফ স্টেসে পড়িয়েছিলাম 41টা কি বলেছে? ফর বিটিল ম্যাটেরিয়াল, প্রুফ স্টেসেই পড়িয়েছিলাম বিটিল ম্যাটেরিয়াল, ফর বিটিল ম্যাটেরিয়াল হোয়ার দেয়ার ইজ নো ওয়েল ডিফাইন্ড হিল পয়েন্ট দ্য ইল স্ট্রেংথ ইজ ডিটারমাইন্ড বাই ড্যাশ মেথড। অ্যান্সার দিতে পারো প্রুফ স্টেস মেথড বা ইল্ড অফসেট মেথড বা অফসেট মেথড, যা লিখবে। আমি কি বলেছিলাম? বিটিল ম্যাটেরিয়াল বা কিছু এমন ডাকটাইল ম্যাটেরিয়াল আছে যাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কি এরকম হয়, তো সেক্ষেত্রে আমি কি করি? সেক্ষেত্রে আমি 0.1% বা 0.2%-এ 0.1 থেকে 0.2% স্ট্রেন ডেতে একটা এর সাথে প্যারালাল, এর সাথে প্যারালাল কি একটা লাইন টানি, এর সাথে প্যারালাল একটা অফসেট বা লাইন টানি। সেই লাইনটা যে পয়েন্টে ছেদ করে সেখান থেকে স্ট্রেসের ওপর আমি কি, এটা স্ট্রেস হয়, এটা স্ট্রেন হয়, স্ট্রেসের ওপর একটা দাগ টানি এবং যে স্ট্রেসটা পাই সেটাই পাই কি ইল্ড স্ট্রেস। তো এটা কোন মেথডে পাচ্ছি? এই মেথডটাকেই বলেছিলাম প্রুফ স্ট্রেস মেথড বা ইল্ড অফসেট মেথড বা অফসেট মেথড, তুমি যেটা খুশি লিখতে পারো, অফসেট মেথড বা ইল্ড অফসেট মেথড, যা খুশি লিখতে পারো, বা প্রুফ স্ট্রেস মেথড। এটা আমি পড়িয়েছি কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যাদের ইল্ড পয়েন্ট বোঝা যায় না তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেগুলো কে কে? ফর সাম ব্রিটিল ম্যাটেরিয়াল, আর তো ডাকটাইল ম্যাটেরিয়াল কিছু তো আছেই, যেমন কাস্ট আয়রন। ঠিক আছে, কাস্ট আয়রন, সরি ব্রিটিল ম্যাটেরিয়াল, কাস্ট আয়রন তো ব্রিটিল ম্যাটেরিয়াল, সরি ব্রিটিল ম্যাটেরিয়াল, কিছু ব্রিটিল ম্যাটেরিয়াল এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ডাকটাইল ম্যাটেরিয়াল জন্য প্রযোজ্য, ব্রিটিল ম্যাটেরিয়াল এবং কিছু ডাকটাইল ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট ইয়ে হয়ে গেল, অ্যাসাইনমেন্ট কমপ্লিট। নেক্সট আবার কবে ক্লাস হবে? নেক্সট আবার তোমাদের টুইসডে ক্লাস হবে, টুইসডে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, টুইসডে ক্লাস হবে সকাল 7টায়। ঠিক আছে, নো মোর আস্কিং কখন ক্লাস হবে, কবে ক্লাস হবে, কখন ক্লাস হবে, কিচ্ছু আমি আর বলবো না। টুইসডে সকাল 7টায় ক্লাস হবে। ঠিক আছে, জিজ্ঞেস করার দরকার নেই, ক্লাস হবে যখন টুইসডে তখন টুইসডে, যদি কোনো চেঞ্জ হয় আমি তাহলে গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, এখানে শেষ করলাম ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক শেয়ার করবে, আর না ভালো লাগলে আনলাইক করবে। ঠিক আছে।